আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেখতে দেখতে তোমাদের অলরেডি দুইটা চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও দেওয়া শেষ। চ্যাপ্টার 5 তিনটা প্লেলিস্টে তিনটা ভিডিওতে শেষ করে ফেলেছি। তারপর চ্যাপ্টার 6 একটা ভিডিওতে শেষ করে ফেলেছি। ওটারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 নিয়ে। ঠিক আছে বাবারা? চ্যাপ্টার 4 নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। চ্যাপ্টার 4 হচ্ছে তোমাদের আইসিটি বইয়ে যতগুলা চ্যাপ্টার আছে সব থেকে ছোট, সব থেকে ইজি হচ্ছে চ্যাপ্টার 4। কিন্তু তারপরও কিছু কিছু বাচ্চা থাকে, ওই যে একটু এইচটিএমএল কোডিং করতে হয়, সো এটার জন্য বাচ্চা কাচ্চা একটু ঘাবড়ায় যায়। কিন্তু বিশ্বাস করো, এইচটিএমএল কোড কিন্তু ওগুলাই বারবার করা লাগে, রিপিটেড কোডগুলাই বারবার করা লাগে। টেবিল রিলেটেড কিছু প্রবলেম আছে না, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর লিঙ্ক রিলেটেড কিছু প্রবলেম আছে, ইমেজ নিয়ে কিছু প্রবলেম আছে, তারপরে কিছু বেসিক ট্যাগ আছে না। সো এই জিনিসগুলা আমরা যদি একটু ভালোভাবে করার চেষ্টা করি, আমরা ইজিলি যে বোর্ডের হয় না কেন, আমরা ইজিলি কিন্তু এগুলো করতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আজকে আমরা শুধুমাত্র এইচটিএমএল মানে চ্যাপ্টার 4 থেকে এইচটিএমএল এর যে অংশটুকু যেখান থেকে আমাদের এইচটিএমএলটা শুরু হয়, আমরা আজকে এখান থেকে আলোচনা শুরু করবো। ঠিক আছে? কারণ তার আগে যে থিওরিটিক্যাল পার্টটা আছে, আমাদের যে থিওরিটিক্যাল পার্ট আছে, ওই ওয়েব পেজ কাকে বলে, ওয়েবসাইট কাকে বলে, ঠিক আছে, আইপি অ্যাড্রেস কি, এগুলো আমরা স্কিপ করছি। ওয়েবসাইটের কাঠামো, কারণ তোমরা জানবা যে এই চ্যাপ্টার থেকে দুই ধরনের প্রশ্ন আসে। সেটা হচ্ছে কিছু আসে থিওরিটিক্যাল, আর 4 মার্কের আসে কি কোডিং আসে। থিওরিটিক্যাল আসলে কোথা থেকে আসে, কাকে বলে, পার্থক্য, অথবা ওয়েবসাইটের কাঠামো আছে না, ওয়েবসাইটের কাঠামো কয় প্রকার, 4 প্রকার পড়ছিলাম আমরা। ওই 4 প্রকার থেকে যে কোনো এক প্রকার কাঠামো চলে আসবে, ওইটা করতে হবে। আর কি আসবে, এইচটিএমএল কোডিং করতে হবে। তো আজকে আমাদের ক্লাসটা একদম এইচটিএমএল রিলেটেড যতগুলো প্রবলেম আছে সব কিছু আমরা সলভ করে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখ বাচ্চারা, কথা দিচ্ছি ইনশাল্লাহ পারবি। তাহলে দেখ, আজকে আমরা এইচটিএমএল এর কিছু বেসিক ট্যাগ দিয়ে আজকে ক্লাসটা শুরু করি। তাহলে বেসিক ট্যাগ নিয়ে যখন আমরা আলোচনা করব, এট ফার্স্ট আমাদের জানতে হবে ট্যাগ কিভাবে লিখতে হয়। ঠিক আছে? এই ট্যাগ জিনিসটা কি, এই ট্যাগ লেখার নিয়ম কি। এইচটিএমএল এ দেখবা ট্যাগ লেখা হয় দুইভাবে। একটা হচ্ছে ওপেন ট্যাগ। ওপেন ট্যাগটা কিভাবে লিখতে হয়, এই যে এটা হচ্ছে আমাদের ওপেন ট্যাগ। আর একটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। মনে রাখবা বাচ্চারা যে এইচটিএমএল এর ক্ষেত্রে যেই ট্যাগটাই তুমি শুরু করবা, ওই ট্যাগটাই তোমাকে শেষ করতে হবে। তবে এক্সেপশনাল কিছু কিছু ট্যাগ থাকে যেটার কোনো ক্লোজিং হয় না। আমরা আস্তে আস্তে সেগুলো আলোচনা করব, আর ওগুলো আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে? তাহলে দেখো তোরে বাবা, কি করতে হয়। আমরা এখানে ওপেন ট্যাগ দিছি, এই যে এটা হচ্ছে আমাদের ওপেন ট্যাগ। আর ক্লোজিং ট্যাগ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। পৃথিবীতে যেটারই শুরু আছে সেটারই শেষ হয়, ওটারই ধারাবাহিকতায় আমরা এইচটিএমএল এর ওপেন ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ শিখলাম। আর কি কি বেসিক ট্যাগ আছে, এখানে বেশ কিছু বেসিক ট্যাগ লিখে রেখেছি। তার আগে আমরা আরেকটু বেসিক নিয়ে আলোচনা করি। এইচটিএমএল লেখার জন্য কি করতে হবে, আমাদের অ্যাট ফার্স্ট এইচটিএমএল লিখতে হবে। তারপর কি লিখতে হবে, আমাদের হেড ট্যাগ লিখতে হবে। এই হেডের মধ্যে থাকে হচ্ছে টাইটেল। এই হেডের মধ্যে কি থাকে বাচ্চারা, এই হেডের মধ্যে থাকে হচ্ছে আমাদের টাইটেল। যদি টাইটেল দিতে চাও, টাইটেল একটা দিয়ে দিলাম। তারপরে কি করবা, এই টাইটেল ট্যাগটা ক্লোজ করে দিবা। যদি কোথাও টাইটেল ট্যাগের প্রয়োজন না হয়, তখন কি করবা, শুধুমাত্র হেড দিবা অ্যান্ড হেড ট্যাগটা ক্লোজ করে দিবা। যদি টাইটেল না দেওয়া থাকে, সেক্ষেত্রে এই যে টাইটেলের যে অংশটা, এই অংশটা চাইলে স্কিপ করতে পারো। তখন তোমরা এইচটিএমএল দিবা, হেড দিবা অ্যান্ড হেড ট্যাগ ক্লোজ করে দিবা। ঠিক তারপরে যেটা আসে বাচ্চারা, সেটা হচ্ছে আমাদের বডি ট্যাগ। আর এটাই হচ্ছে আমাদের মেইন ট্যাগ। এই যে বডি ট্যাগ শুরু করছো, তারপরে কি করলা, বডি ট্যাগটা ক্লোজ করে দিলা। এই যে বডি ট্যাগ ওপেন করছো আর বডি ট্যাগ ক্লোজ করছো, মাঝখানে যে স্পেসটা, এইখানে তোমরা যেটা লিখবা, এই যে এইখানে, এখানে তুমি যেটাই লিখবা সেটাই তোমার প্রোগ্রামে চলে আসবে। আমি কি বুঝাতে পেরেছি? তো এই কয়েকটা জিনিস, এইচটিএমএল ট্যাগ, হেড ট্যাগ, তারপর হচ্ছে হেড ক্লোজ, বডি ট্যাগ, প্রত্যেকটা, তারপর লাস্টে কি করতে হবে, এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। প্রতিটা এইচটিএমএল প্রোগ্রাম করতে যেয়ে আমাদের এই ট্যাগগুলো নিয়ে কাজ করতে হবে, তুমি যেই ট্যাগই করো না কেন। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ওপেন ট্যাগ কি, ক্লোজিং ট্যাগ কি। আর একটা বিষয়, যে তুমি যদি এই এইচটিএমএল এর ট্যাগগুলা তুমি চাইলে বড় হাতে লিখতে পারো, আবার চাইলে কি ছোট হাতে লিখতে পারো। মানে বিষয়টা হচ্ছে এরকম,
তুমি যদি HTML ট্যাগটা লিখতে চাও তাহলে তুমি ঠিক এরভাবে লিখবা, সবগুলো হচ্ছে আপার কেসে। মানে বিষয়টা এরকম না যে প্রথমটা শুধু আপার কেস বাকিগুলো আবার লোয়ার কেসে লিখবা, এটা কিন্তু হবে না। হয় সবগুলো আপার কেস ইউজ করবা, না হলে সবগুলো কি করবা, লোয়ার কেস ইউজ করবা। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, HTML এর কিছু বেসিক ট্যাগ আছে যেটা প্রত্যেকটা HTML প্রোগ্রামিং এ লিখতে হয়। সেটা হচ্ছে HTML হেড, হেড ক্লোজ, তারপর হচ্ছে বডি, বডি ট্যাগটা হচ্ছে মেইন পার্ট। বডি ট্যাগের মাঝখানে তুমি যেটাই লিখবা সেটাই এক্সিকিউট হবে। এই তো। এবার আমরা এই যে এখানে দেখো তো কিছু বেসিক ট্যাগ নিয়ে আলোচনা করা আছে না, একদম বেসিক ট্যাগ, পি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, বি ট্যাগ, বিআর ট্যাগ, সুপ, সাব, ডেল। আমরা একটু আলোচনা করি যে কোনটার আসলে কি কাজ। হ্যাঁ, এই যে পি ট্যাগটা দেওয়া আছে, এই পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগ, এই প্যারাগ্রাফ ট্যাগটা কখন ইউজ করা হয়, যখন আমরা কোনো কিছু লিখি, লেখালেখির জন্য আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করতে হয়। ইউ হচ্ছে আমাদের আন্ডারলাইন ট্যাগ, ইউ হচ্ছে কি আমাদের আন্ডারলাইন ট্যাগ, কোনো কিছুর নিচে দাগ দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। আই হচ্ছে আমাদের ইটালিক ট্যাগ, আমরা বিভিন্ন বৈজ্ঞানিক নাম লিখি না, তখন আমরা কিন্তু ইটালিক ফরম্যাটে লিখি। বি হচ্ছে আমাদের বোল্ড ট্যাগ, যখন কোনো একটা লেখাকে একটু মোটা করতে হয় তখন আমরা বোল্ড ট্যাগটা ইউজ করি। বিআর ট্যাগটা কখন ইউজ করা হয়, যখন আমরা নিউ লাইনের দরকার হয়, নিউ লাইন অথবা লাইন ব্রেক। আচ্ছা, আর সুপ হচ্ছে আমাদের পাওয়ার ট্যাগ, এটা মনে রাখবে বাচ্চারা, যেহেতু সুপের লাস্টে কি পি আছে না, পি ফর পাওয়ার, এভাবে মনে রাখতে পারিস, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের বেস ট্যাগ, বি ফর বেস, এটা হচ্ছে আমাদের ভিত্তি। আর ডেল, এটা কোন ট্যাগ, ওই যে আমরা বলি না যে কোর্স ফি হইতেছে 10,000, কিন্তু 10 তারিখের ভিতরে ভর্তি হলে 8,000 টাকা বিশেষ ছাড়। এই যে কোনো একটা লিখার পরে যখন কেটে দেওয়া হয় ওইটাকে বলা হচ্ছে ডিল ট্যাগ, ডিলেট ট্যাগ, ঠিক আছে, মনে থাকবে। এখন এই যে বেসিক ট্যাগ 1 2 3 4 5 6 7 8, এই 8টা ট্যাগ দিয়ে আমরা একটু প্রবলেম সলভ করবো, আমরা একটা এক্সাম্পল করব, তাহলে যাতে করে তোরা একটু ভালোভাবে বুঝতে পারিস। তো দেখি আমরা একটু প্রবলেমটা, আমাদের কি প্রবলেম দেওয়া আছে। 1 নম্বর এক্সাম্পল, 1 নম্বর এক্সাম্পল কি দেওয়া আছে বাচ্চারা দেখ, এখানে কিছু লেখা আছে। হ্যাঁ, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ অ্যান্ড দেন ইট ফল প্রেট্রো লাইন। এই জিনিসটা আমাদের কি করতে হবে, HTML কোডিং করতে হবে। তোদের এতক্ষণ পর্যন্ত যে 8টা ট্যাগ নিয়ে আলোচনা করলাম, এই 8টা ট্যাগের ব্যবহার কিন্তু এই একটা এক্সাম্পলে আছে। করি, হ্যাঁ করি, মুখে না বলে করি আর বুঝাই। তাহলে এই যে বললাম না, HTML লেখার আগে অ্যাট ফার্স্ট কি করতে হবে, HTML ট্যাগ দিতে হবে, দিলাম। তারপর এখানে যেহেতু কোনো টাইটেল নাই, সো তুই চাইলে টাইটেলটা স্কিপ করতে পারিস, আবার চাইলে দিতে পারিস। তুই যদি বলিস যে ভাইয়া আমি টাইটেলে দিতে চাচ্ছি মাই ফার্স্ট HTML কোড, হ্যাঁ দে, সমস্যা নাই, মাই ফার্স্ট HTML কোড দে, তোর ইচ্ছা হয়েছে টাইটেল দেওয়ার দে, কোনো সমস্যা নেই। তারপরে কি করলাম, টাইটেল ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। তারপরে আমি এখানেও চাইলে হেড ট্যাগটা ক্লোজ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এভাবেও করতে পারি, পাশাপাশিও করতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আমাদের বডি ট্যাগ, আর এই বডি ট্যাগটা হচ্ছে আমাদের মেইন ট্যাগ। এখন আমরা যে কাজটা করব দেখতো বাবারা, প্রথমে যে প্যারাগ্রাফটা বা টোটালটা তো একটা প্যারাগ্রাফে আছে তাই না, প্রথমে যে লেখাটা আছে এই লেখাটা কি কুইক লেখাটা একটু বোল্ড অবস্থায় আছে না, তাহলে কোনো কিছু লেখার জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করবো বাবারা, একটা আমি পি ট্যাগ নিয়ে নিলাম। এই যে প্রথমে একটা পি ট্যাগ নিয়ে নিলাম, তারপরে কুইক, এই লেখাটা কি অবস্থায় আছে, বোল্ড, তাহলে কোনো একটা লেখাকে মোটা করার জন্য কোন ট্যাগ ইউজ করতে হবে, বি ট্যাগ বা বোল্ড ট্যাগ। তারপর আমি লিখবো নর্মাল অবস্থায়, QUICK, আমি কিন্তু নর্মালি লিখবো। আর আমার এই বি ট্যাগ বা বোল্ড ট্যাগটা কি করবে, আমার লেখাটাকে ঠিক এরকম একটু বোল্ড করে দিবে। তাহলে শুধুমাত্র কুইক লেখাটা বোল্ড অবস্থায় আছে, যার ফলে বি ট্যাগ নিলাম, কুইক নিলাম, তারপরে আমি বি ট্যাগটা কি করলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখি তারপরে কি দেওয়া আছে। তারপরে এই যে ব্রাউন, এই লেখাটা কি অবস্থায় আছে, এই লেখাটা কিন্তু হালকা একটু বাঁকানো অবস্থায় আছে না, ইটালিক ফরম্যাটে। তাহলে এই লেখাটা লেখার জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে, ইটালিকের জন্য আমি আই ট্যাগ ইউজ করলাম। তারপরে কি লেখা আছে, ব্রাউন, আমি কিন্তু নর্মালি লিখবো। হ্যাঁ, আমার আই ট্যাগটাই লেখাটাকে বাঁকা করে দিল, বাস শুধুমাত্র ব্রাউন লেখাটা ইটালিক আছে, যার ফলে আই ট্যাগ দিলাম, ব্রাউন লিখলাম, এবং আমি আই ট্যাগটা কি করলাম,
ক্লোজ করে দিলাম। এখন তারপরে কি দেওয়া আছে বাচ্চারা দেখতো, এখানে ফক্স, ফক্স লেখাটা কি অবস্থায় আছে, একটা আন্ডারলাইন আছে না নিচে, তাহলে আন্ডারলাইন ট্যাগের জন্য আমরা কি করতে পারি, আমরা আন্ডারলাইন ট্যাগের জন্য একটা ইউ ট্যাগ নিতে পারি। তারপর আমি নর্মালি লিখবো ফক্স, তারপরে যেহেতু আন্ডারলাইনটা শুধুমাত্র ফক্সে আছে যার ফলে ইউ নিলাম, ফক্স নিলাম, এন্ড আমি ইউ ট্যাগটা কি করব, ইউ ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এইখানে একটা মজার জিনিস, সেটা কি, এই যে ফক্সে আমি আসলাম, এতটুকু লিখার পরে আবার এখানে চলে আসছে না জাম্পস ওভার দ্য লেজি ডগ, তাহলে কি এই জাম্পস ওভার দ্য লেজি এই কথাটা নতুন একটা লাইন আসছে না, এখান থেকে লাইন ব্রেক হয়ে নিচের একটা লাইনে গেছে না, যেটাকে আমরা নিউ লাইন বলতেছি। তাহলে লাইন ব্রেক দেওয়ার জন্য আমরা কোনটা একটা ইউজ করি বাবারা, আমরা বিআর ট্যাগটা ইউজ করি। ঠিক আছে, লাইন ব্রেকের জন্য আমরা কোনটা ইউজ করি, আমরা বিআর ট্যাগটা ইউজ করি। আমরা কোন ট্যাগটা ইউজ করি, আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে, আমরা বিআর ট্যাগটা ইউজ করি, আমরা বিআর ট্যাগটা ইউজ করি। দেন আমি পাশাপাশি লিখবো, কিন্তু আমার প্রোগ্রামটা কি হবে, ফক্স লেখার পরে যখন একটা বিআর ট্যাগ পাবে তখন সে অটোমেটিক্যালি এই লাইনটা নিউ লাইনে নিয়ে চলে আসবে, আমি যতই পাশাপাশি লিখে না কেন। আচ্ছা, নিউ লাইনে আসলাম, নিউ লাইনে আসার পরে এখানে কি দেওয়া আছে বাচ্চারা দেখতো, জাম্পস ওভার, এই কথাটা লেখার পর টান দিয়ে কাটা আছে না, সো এইখানে আমরা কোন ট্যাগটা ইউজ করতে পারি, এইখানে আমরা ডিলেট ট্যাগটা ইউজ করতে পারি। সো আমি প্রথমে ডিলেট ট্যাগ দিলাম, তারপর কি লেখা আছে, তারপর লেখা আছে আমাদের জাম্পস ওভার এই লেখাটা, তাই না, তাহলে আমি শুধু লিখে দিই জাম্পস ওভার। আচ্ছা, তারপর আমি কি করলাম, আমি ডিলেট ট্যাগটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপরে দা, দা লেখাটা নরমালি আছে, সো এটার আগে কোনো ধরনের কোনো ট্যাগের প্রয়োজন নাই, দা। তারপরে লেজি ডগ, এখানে কি আবার একটা নিউ লাইন চলে আসছে না, সো নিউ লাইনের জন্য কোন ট্যাগ ইউজ করবো বাচ্চারা, বিআর ট্যাগ ইউজ করব। তারপর লেজি ডগ, লেজি লেখাটা নরমালি আছে, নরমালি লিখে ফেললাম। এখন দেখো এইখানে যে ডগ লেখাটা আছে, এটা একটি পাওয়ারের মতন কাজ করছে না, এই যে ডগ লেখাটা, এটা কি একটা পাওয়ারের মতন কাজ করছে না, লেজির ওপরে কি পাওয়ার হিসেবে ডগ আছে না, তাহলে পাওয়ারের জন্য কোন ফাংশনটা ইউজ করছিলাম রে বাবারা, এস ইউ পি, এখানে পাওয়ারে কি দেওয়া আছে, ডগ, আমি সুন্দর করে ডগ দিয়ে দিলাম, তারপরে এস ইউ পি ক্লোজ করে দিলাম। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে বাবারা দেখো কি আছে, এখানে আরো একটা নিউ লাইন আছে না, সো আমি এখানে কি করলাম, একটা বিআর ট্যাগ দিলাম, আমি আবার নিউ লাইনে চলে গেলাম, অ্যান্ড দেন ইট ফল, এখানে অ্যান্ড লেখাটা কি নরমালি আছে না, আমি নরমালি লিখে দিলাম। তারপরে দেন, দেন লেখাটা কি অবস্থায় আছে, দেন লেখাটা আছে আমাদের বেসমেন্টে বা ভিত্তিতে আছে, সো এটার জন্য কোন ট্যাগ ইউজ হবে, এস ইউ বি। তারপর আমরা কি লিখতে পারি, দেন, আমি লিখে দিলাম টি এইচ ই এন, তারপর আমি এস ইউ বিটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, ইট ফল এই লেখাটা দেখ, এখানে একসাথে দুইটা ট্যাগ ইউজ করা হয়েছে, কি কি, এখানে আমরা একসঙ্গে লেখাটা ইটালিকও করছি, বাঁকা করছি, আবার লেখাটা বোল্ড করছি, তাহলে এখানে আমরা একসাথে দুইটা ট্যাগ ইউজ করতে পারি। তো আগে বোল্ড ট্যাগ দিয়ে বা আগে ইটালিক দিয়ে, ইট ডাজন্ট ম্যাটার, আমি বি ট্যাগ দিলাম আগে, তারপর আমি এখানে ইটালিক ট্যাগ দিলাম, তারপরে কি লেখা আছে, ইট ফল, তারপরে লেখা আছে আমাদের ইট ফল। এখন ক্লোজ করার আগে যেটা মনে রাখতে হবে, যেটা পরে আসছে, এই যে আই ট্যাগটা পরে আসছে না, সো ক্লোজ করার ক্ষেত্রে আই ট্যাগটা কিন্তু আগে ক্লোজ করতে হবে, মনে রাখবি। আচ্ছা, এটা মনে রাখতে হবে বাবারা, দেখ যে যেই ট্যাগটা পরে আসবে ওই ট্যাগটা কিন্তু আগে ক্লোজ করতে হবে। যেমন দেখ, তোরা যখন অফলাইনে ক্লাসে বসিস, যে বাচ্চাটা সব লাস্টে আসে, আমি অনেক সময় বলি না যে ওই পিছন থেকে তোরা যারা আসছিস তারা সামনে দিয়ে বের হয়ে যা, অনেক সময় হয় না, তোরা তো দুষ্টুমি করিস, অফলাইন ব্যাচের বাচ্চারা কি করিস, সামনে মানে আগে এসে পিছন থেকে বসা শুরু করিস, যার ফলে কি হয়, যে বাচ্চাটা সব লাস্টে আসে সে কোথায় বসে, সামনে বসে, সে কিন্তু আসছে সবার লাস্টে, বসছে সামনে, আবার যখন ছুটি হয়ে যায় ওই বাচ্চাটাই কিন্তু আগে যায়। ঠিক একইভাবে যে পরে আসবে সে আগে যাবে, যে পরে আসবে সে আগে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর আমি বি ট্যাগটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে কি ইট ফল চলে আসলো। দেন এখান থেকে কি আর একটা নিউ লাইন আসছে না বাবারা, নিউ লাইনের জন্য কি হবে, একটা বিআর ট্যাগ দিলাম, তারপর প্রে টু এ লাইন, প্রে লেখাটা একটু ইটালিক অবস্থায় আছে, সেখানে আমরা আই ট্যাগ দিলাম, প্রে টু এ লাইন, এই যে প্রে দিলাম, তারপর আমি কি করলাম, আই ট্যাগটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তারপর টু এ লায়ন, টু এ নরমালি আছে, সো আমি নরমালি দিলাম টু এ, লায়নের আগে আবার একটু বাঁকানো আছে না, ইটালিক অবস্থায় আছে, সো আমি লায়নটা কি করলাম,
একটু ইটালিক ফরম্যাটে দিলাম, তারপর আমি আই ট্যাগটা ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমি বর্তমানে কোথায় চলে আসলাম কাজ করতে করতে? এই জায়গাতে চলে আসছি না? আচ্ছা, এখন আমার কি লিখার আর কোনো কিছু বাকি আছে? বাকি নাই। তাহলে এইখানে আমি যে পি ট্যাগটা শুরু করেছিলাম, আমি কি করব? এখন এইখানে যে পি ট্যাগটা কি করব? ক্লোজ করে দিলাম। এই যে পি ট্যাগটা শুরু করছিলাম না, পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। এখন বডির ভিতরে আর কোনো কিছু কি লিখার বাকি আছে? নাই। যার ফলে কি হবে? এই যে বাবারা দেখতো, এইখানে আমি যে বডি ট্যাগটা ওপেন করেছিলাম, আমি এখন কি করব? এইখানে বডি ট্যাগটা ক্লোজ করে দিলাম। এই যে বডি ট্যাগটা ক্লোজ করে দিলাম। আর কোনো কিছু এইচটিএমএল বাকি আছে লেখা? না। সো যার ফলে কি করব? আমি আবার এইচটিএমএলটাও ক্লোজ করে দিলাম। এক্সাম্পল 1, এটাকে আমরা বুঝতে পেরেছি? একদম সহজ। আমরা বেসিক যে 8টা ট্যাগ নিয়ে আলোচনা করলাম না, 8টা ট্যাগের ব্যবহার একটা সিঙ্গেল প্রোগ্রামে আছে। তোরা একটু মনোযোগ সহকারে বুঝ বাবারা, এইচটিএমএল অনেক সহজ। সহজ না? মাত্র শিখলাম 8টা ট্যাগ, একটা এক্সাম্পলে 8টা ট্যাগের ব্যবহার করে ফেললাম। এখন বলতে পারি যে ভাইয়া আপনি একটু আগে তো বললেন যে এইচটিএমএল এর প্রত্যেকটা ট্যাগেরই ক্লোজিং হয়, তাহলে এখানে আপনি বারবার বিআর ট্যাগ ওপেন করছেন, ক্লোজিং করছেন না কেন? বাবারা, বিআর ট্যাগ কিন্তু দুই রকম হয়। সেটা কি? বিআর ট্যাগ দুই রকম হয়। সেটা কি? দেখো, যদি তুমি নর্মালি বিআর লিখো তাহলে সেটা হচ্ছে নিউ লাইন বা লাইন ব্রেক হিসেবে কাজ করছে। আবার তুমি যদি ক্লোজিং বিআর লিখো তাহলে সেটা হচ্ছে এমটি ফিল্ড। এটা আমরা একটু পরে শিখবো। বুঝতে পেরেছি? তাহলে এখন আমরা দেখতে দেখতে কয়টা ট্যাগ শিখলাম? 8টা ট্যাগ শিখলাম। দেখি না কয়টা শেখা যায়। ওকে, দেখি নেক্সটে কি আছে। নেক্সটে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, নেক্সটে আমাদের যে ট্যাগগুলো আছে সে ট্যাগগুলো হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ, আমাদের লিঙ্ক ট্যাগ, আমাদের এইচটিএমএল হেডিং এন্ড অ্যালাইনমেন্ট। আচ্ছা, তাহলে একটু আমরা অ্যালাইনমেন্ট থেকে শুরু করি, নিচ থেকে শুরু করি। অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট কথার অর্থ কি? অ্যালাইনমেন্ট কথার অর্থ হচ্ছে পজিশন চেঞ্জ করা। অনেক সময় যেমন দেখ, আমাদের এই স্লাইডটা তো একটু দেখি। এখানে এইচটিএমএল যে লেখাটা আছে, এই যে এইচটিএমএল লেখা আছে, এটা কোথায় আছে রে বাবা? এটা আছে কিন্তু আমার লেফট সাইডে। এটা কোথায় আছে? আমার লেফট সাইডে আছে। আবার এইখানে দেখ, এই যে লজিক আইসিটি লেখাটা কোথায় আছে রে বাবারা? আমার রাইট সাইডে আছে। আর ধরে নে এই সেন্ট্রালে একদম সেন্টারে দেওয়া আছে ওয়েলকাম। তিনটা লেখা তিনটা পজিশনে আছে। একটা আছে লেফট সাইডে, একটা আছে সেন্টারে, আর একটা কোথায় আছে? রাইট সাইডে আছে। এরকম আমাদের অনেক সময় প্রয়োজন হয় না লেখার পজিশন চেঞ্জ করা। তো আমরা যখন কোনো একটা কিছু লেখা বা কোনো একটা অবজেক্টের পজিশন চেঞ্জ করব, তখন আমরা কিসের সাহায্য করব? অ্যালাইনমেন্ট। এটা কিভাবে করতে হয়? ধরে নাও আমাদের এখানে একটা স্ক্রিন দেওয়া আছে, বা এটাই ধরে নাও, এখানে প্রথমে দেওয়া আছে এ, লেফটে দেওয়া আছে একটা লাইন গ্যাপ হয়ে, পরে এ দেওয়া আছে সেন্টারে, আরেকটা লাইন গ্যাপ হয়ে এ দেওয়া আছে রাইট সাইডে। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা কি করব? এইচটিএমএল লিখলাম, তারপরে আমরা হেড ট্যাগ দিলাম, আমরা হেড ট্যাগ ক্লোজ করে দিব। ঠিক আছে? আচ্ছা, হেড ট্যাগ আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপরে কি করব? আমরা বডি ট্যাগ নিলাম। আচ্ছা, এখন এই বডি ট্যাগ নেওয়ার পরে কি করছি? এখানে তিনটা লেখা আছে। প্রথম লেখাটা লেফট সাইডে, তারপরে লেখাটা সেন্টারে, তারপরে লেখাটা কোথায় আছে? রাইট সাইড আছে। তাহলে তিনটা লেখার জন্য আমরা তিনটা পি ট্যাগ নিব। তাহলে প্রথম যে পি ট্যাগটা নিব সেটা কোথায় আছে? লেফট সাইডে আছে। নর্মালি আমরা তো লেখা কি, আমরা অ্যারাবিক ব্যতীত বাকি সব লেখাগুলো লেফট টু রাইট নিয়ে কাজ করি না? লেফট টু রাইট নিয়ে তো কাজ করি। তাহলে এখানে অ্যালাইনমেন্টের দরকার নাই। যখন কোনো একটা লেখা লেফট সাইডে আছে তখন অ্যালাইনমেন্টের প্রয়োজন নাই। ওকে, তাহলে যার ফলে এখানে যে পি ট্যাগটা নিলাম, এইখানে কি করব? শুধুমাত্র আমার যে মেসেজটা আছে সেটা দিলাম, দেন আমি পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। এখন বাবারা দেখতো, এটা লেখা শেষ, এটা লেখা শেষ। এখন এই যে পরবর্তী যে এটা আছে, এটা কি একটা লাইন গ্যাপ হয়েছে না? গ্যাপ হওয়ার পরে সেন্টারে আসছে না? তাহলে গ্যাপ হওয়ার পরে যদি সেন্টারে আসে, তাহলে আমি এখানে কি করতে পারি? একটা বিআর ট্যাগ নিলাম, লাইনটা গ্যাপ করে দিলাম। তারপরে আমি যে প্যারাগ্রাফটা লিখবো পি ট্যাগ, সেটা কোথায় আছে? মাঝখানে। সো একটা স্পেস দিয়ে লিখবো অ্যালাইন, ALIGN। ঠিক আছে? অ্যালাইনমেন্টকে সংক্ষেপে আমরা কি বলি? অ্যালাইন। তাহলে আমি যে প্যারাগ্রাফটা লিখবো ওটার অ্যালাইন কোথায় আছে? মাঝখানে। সো একটা ডাবল কোটেশন দিলাম, সেন্টার লিখে দিলাম। মনে থাকবে?
তারপর আমার মেসেজটা কি দেওয়া আছে, এ দিলাম, তারপর আমি পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। এতটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে দেখতে রে বাবারা, আর একটা যে মেসেজ আছে সেটা কোথায় আছে, আবার একটা লাইন ব্রেক হয়েছে আর রাইট সাইডে আছে। সো লাইন ব্রেকের জন্য আমি একটা বিআর ট্যাগ নিলাম, তারপরে যে প্যারাগ্রাফটা লিখবো সেটার অ্যালাইন কোথায় করব, সেটার অ্যালাইন করব আমি রাইট সাইডে। দেন মেসেজটা কি আছে, মেসেজটা আছে নর্মালি এ, তারপর আমি পি ট্যাগটা ক্লোজ করে দিব, তারপর আমি বডিটা ক্লোজ করে দিলাম, এবং তারপরে কি করব, আমি HTML ক্লোজ করে দেব। বুঝাতে পেরেছি? অ্যালাইনমেন্টের A to Z বোঝানো শেষ। লেফটে যদি কোনো কিছু বলা না থাকে বা ইনিশিয়ালি আমাদের কোথায় থাকে, লেফটে থাকে, রাইট বললে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, তারপর সেন্টার বললে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, আর রাইট বললে অ্যালাইন ইকুয়াল টু রাইট। তোদের বই আরো দুইটা দেওয়া আছে, ভি অ্যালাইন মানে এটা ভার্টিক্যাল, ঠিক আছে, ভি অ্যালাইন টপ, ভি অ্যালাইন বটম। কোনো একটা লিখা ধরো এর কোনো একটা লিখা দেওয়া আছে, কোনো একটা লিখা একদম উপরে আছে বা একদম নিচে আছে, তখন আমরা ভি অ্যালাইন করি মানে ভার্টিক্যালি। এটা জাস্ট রিডিং পড়বা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের কি, আমাদের অ্যালাইন শেষ। এবার আমরা একটু ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করি। ওকে, তাহলে ইমেজ ট্যাগ কি বাবারা? ইমেজ ট্যাগ হচ্ছে ছবি। আমাদের ছবি দরকার হয় না? আমরা অনেক সারাদিনে হাজার হাজার ওয়েবসাইট ভিজিট করি, আমাদের অনেক ওয়েবসাইট ভিজিট করার অভিজ্ঞতা আছে না? সেটা ভালো হোক খারাপ হোক যেটাই হোক, প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু ছবি থাকে না? এই ছবিটাতে অ্যাড করতে হয়, ছবিটা কিভাবে আসে? এখন তোদের যদি আমি বলি বাবারা, ইমেজে যেই ইয়াটা থাকে সেটা কয় প্রকার তোদের বইয়ে দেওয়া আছে, যে এক্সটেনশন ফাইলটা থাকে ইমেজের সেটা কয় প্রকার তোদের বইয়ে দেওয়া আছে দেখতে বাবা। একটা দেওয়া আছে ডট PNG, একটা দেওয়া আছে ডট JPG, একটা দেওয়া আছে ডট GIF, একটা দেওয়া আছে ডট বিটম্যাপ। তোদের বইয়ে এই 4 প্রকার ইমেজের এক্সটেনশন দেওয়া আছে না? একটা হচ্ছে ডট পিএনজি, একটা হচ্ছে ডট জেপিজি, একটা হচ্ছে ডট জিআইএফ, একটা হচ্ছে ডট বিটম্যাপ। এই 4 প্রকার ইমেজের এক্সটেনশন তোদের বইয়ে দেওয়া আছে। এখন এই ছবি নিয়ে যখন কাজ করতে হবে তখন আমরা কোন ট্যাগ ইউজ করবো বাবারা? তখন আমরা IMG এই ট্যাগটা ইউজ করব, ইমেজ ট্যাগ, যেটাকে আমরা বলছি ইমেজ ট্যাগ। সেটা কিভাবে করব? ধরে নাও তোমার কাছে একটা ছবি দেওয়া আছে বা একটা ফুল, একটা ছোট্ট করে একটা ফুল আঁকি, যদিও আমার ড্রয়িং এর হাত ভয়ঙ্কর লেভেলে খারাপ। হ্যাঁ, এই ছবিটার নাম দেওয়া আছে ধরো ফ্লাওয়ার ডট জেপিজি। ইগনোর মাই ড্রয়িং, আমার ড্রয়িং ভয়ঙ্কর লেভেলে, ড্রয়িংটা তোরা বাদ দে বাবা, খালি প্রশ্নটা বুঝ। এইখানে একটা ফুলের ছবি দেওয়া আছে আর এটার নাম দেওয়া আছে ফ্লাওয়ার ডট জেপিজি। এটা আমরা কিভাবে অ্যাড করব? তাহলে এটার জন্য আমরা অ্যাট ফার্স্ট লিখবো ইমেজ IMG, একটা স্পেস দিয়ে লিখবো সোর্স SRC, তারপরে ডাবল কোটেশনে যে ইমেজের যে নামটা দেওয়া আছে এটা লিখতে হবে ফ্লাওয়ার। এটা আমাদের কোশ্চিনে দেওয়া থাকবে, ঠিক আছে? ফুলের যে নামটা এটা আমাদের কোশ্চিনে দেওয়া থাকবে। এখন দেখো অতিরিক্ত কিছু জিনিস থাকে, সেটা কি? অ্যাট্রিবিউটস এর মতন। এই যে ফ্লাওয়ারটা দেওয়া আছে সেটা দেওয়া আছে ধরো 100/80, সাইজ একটা দেওয়া আছে, কিংবা সেটা বলা আছে মাঝখানে, অ্যালাইনমেন্ট বলা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা এখানে ইমেজ ট্যাগটা ঘিরে দিলাম, আমাদের কাজ শেষ। কিন্তু কোশ্চেনে যদি এরকম সাইজ দেওয়া থাকে, ওটার পজিশন দেওয়া থাকে, তখন আমরা কি করব? এই যে এইখানে আমরা যে ঘিরে দিচ্ছি এই ঘিরাটা এখনো হবে না, কারণ আমাদের আরো কিছু অ্যাট্রিবিউটের কাজ বাকি আছে। তাহলে কি করব? আমরা হাইট দিব। আমরা হাইট কত দিব? HEIGHT, আমরা হাইট দিলাম 80, আর ওয়েট দিলাম কত? 100 দিলাম, যেটা আমাদের সাইজ দেওয়া আছে। তারপরে যদি বলে ওটার মাঝখানে নিয়ে আসতে হবে, তাহলে কি করব আমরা? অ্যালাইন সেন্টার। যদি বলে, না বলে তো খেলা এখানেই শেষ। বলেছে যার ফলে দিয়েছি, বাস, তারপর আমি ঘিরে দিলাম। ওকে, যদি পরীক্ষায় এরকম কিছু বলে তাহলে আমরা লিখবো। যদি শুধু বলে এই ছবিটা অ্যাড করে দেখাও, যদি পরীক্ষায় বলে যে এই ছবিটা অ্যাড করে দেখাও, এই ছবিটা অ্যাড করে দেখাও, এই যে এই ছবিটা শুধুমাত্র আমাদের HTML কোডে অ্যাড করে দেখাও, তাহলে এত দূরেই কাজ শেষ। যদি এরকম দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তাহলে এতটুক,
যদি মাঝখানে বলে এতটুকু, দৈর্ঘ্য প্রস্থ যদি যদি শুধু দৈর্ঘ্য প্রস্থ বলা থাকে তাহলে আমাদের এইখানে কাজ শেষ হয়ে যাবে। আর যদি দৈর্ঘ্য প্রস্থর সাথে বলা থাকে ছবিটা বাম সাইডে, ডান সাইডে কিংবা মাঝখানে দাও, সেক্ষেত্রে এতটুকু দিয়ে কাজ করতে হবে। এই ছিল ইমেজ। বাবারা আবার বলি, ইমেজ ট্যাগের ক্লোজিং হয় না। ইমেজ ট্যাগে কি হয় না? ক্লোজিং হয় না। একটু আগে বলছিলাম না যেটারই শুরু আছে সেটারই শেষ। কিছু কিছু ট্যাগ পাবি যাদের ক্লোজিং ট্যাগ হয় না, তাদের ভিতরে ইমেজ ট্যাগ একটা, মনে থাকবে? আচ্ছা, তাহলে ইমেজ ট্যাগের আমরা নারী নক্ষত্র সব বের করে ফেললাম। দেখো এবার কি বলেছে, এবার বলেছে লিঙ্ক ট্যাগ। আহা যুব সমাজ, লিঙ্ক ট্যাগ বাবারা একটু মনোযোগ দে, ঠিক আছে? এই যে লিঙ্কের এত ছড়াছড়ি আমাদের ফেসবুকে, একটু দেখ বাবারা। লিঙ্ক ট্যাগ, লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে হচ্ছে কোনো কিছুর সাথে একটা সংযুক্ত করে দেওয়া। তাহলে লিঙ্ক ট্যাগ কিভাবে কাজ করে? লিঙ্ক ট্যাগ হচ্ছে এইচ রিফ, এটা নিয়ে কাজ করে। তারপরে এখানে কি থাকবে? একটা ইউআরএল থাকবে বা একটা ঠিকানা দেওয়া থাকবে। তারপরে এখানে একটা ওপেন স্পেস থাকবে, হ্যাঁ। তারপরে আমার এই ট্যাগটা ক্লোজ। এই এইচ রিফ এটা হচ্ছে অ্যাট্রিবিউটস, এটা কি? অ্যাট্রিবিউটস। আর এটা হচ্ছে ট্যাগ, এই ট্যাগ, হ্যাঁ। তাহলে এইখানে তাও থাকবে কি? আমাদের ওয়েবসাইটের ঠিকানা। আর এইখানে যে মাঝখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম না, এইখানে আমি যেটা দিব সেটা আমাদের চোখের সামনে আসবে আর কি, সেটা আমাদের চোখের সামনে আসবে। যেমন ধরো এটা হচ্ছে একটা আমাদের উইন্ডো, হ্যাঁ। আমাদের ফোনে কি হয়, বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল দেওয়া আছে না? আমরা যখন ফেসবুকে ক্লিক করি ফেসবুকে নিয়ে যায় না? আচ্ছা বাদ দাও, বর্তমানে আমরা যখন ইউটিউবে যাই, আমরা তো ম্যাক্সিমামই ইউটিউবে কি ফ্রি ভার্সন চালাই না? একটা ভিডিও প্লে করার আগে কম্পালসারি 2টা করে অ্যাড চলে আসে না? কিংবা আমরা যারা অনলাইনে গেম খেলি বা নেট চালু রেখে যারা আমরা গেম খেলি, অনেক সময় হয় না যে একটা লেভেল, একটা স্টেজ ক্লিয়ার করার পরে হুট করে অ্যাড চলে আসে, ওই অ্যাডটা ক্লোজ করতে যে ভুল করে আমাদের চাপ লাগলে প্লে স্টোরে নিয়ে চলে যায় না, বা বিভিন্ন সাইটে নিয়ে চলে যায় না? তাহলে যেটা আমাদের সামনে আসছে, ভিজিবল হচ্ছে, ওইটা কি হবে? লিঙ্ক ট্যাগের মাঝখানে বসবে। যেমন ধরে নাও এটা হচ্ছে তোমাদের ফেসবুকের আইকন, এটা হচ্ছে কি তোমাদের ফেসবুকের ফোনে থাকা ফেসবুকের আইকন। কেউ যদি এই এফে ক্লিক করে তাহলে এই ফেসবুকে নিয়ে যাবে। তাহলে আমাদের চোখের সামনে ভিজিবল হচ্ছে কোনটা? আমাদের চোখের সামনে ভিজিবল হচ্ছে এই ফেসবুকের আইকনটা, আর নিয়ে যাচ্ছে কোথায়? ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা এভাবে করতে পারি, এ এইচ রিফ, এটা হচ্ছে ইউআরএল। ইউআরএল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা, কোশ্চিনে দেওয়া থাকবে। ধরে নাও এখানে দেওয়া আছে কোশ্চিনে facebook.com, এটা হচ্ছে আমাদের কোশ্চিনে দেওয়া থাকবে। আমরা যেটা কোশ্চিনে দেওয়া থাকবে ইউআরএলটা আমরা সেম টু সেম কপি করব। আমরা পরীক্ষার হলে যেটা দেওয়া থাকবে কোশ্চিনে শুধু সেটাই করব। ওইখানে আমরা বিজ্ঞানী সাজবো না কিংবা পণ্ডিত হব না। যেহেতু দেওয়া আছে facebook.com, কেউ আবার পণ্ডিতে করে HTTP একদম /www. এত কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট দেওয়া আছে যেটা facebook.com, আমি দিয়ে দিলাম, ডাবল কোটেশন শেষ করে দিলাম, আমি ঘিরে দিলাম, এটা আমি লিঙ্কটা ক্রিয়েট করে দিলাম। বাট আমাদের চোখের সামনে কি আসছে? ফেসবুকের একটা আইকন আসছে বা নর্মাল লেখা আছে। তাহলে ধর আমরা যদি ফেসবুক লেখাটা দেখি, মেসেজ আকারে দেই, জাস্ট ফেসবুক দিলাম আর এখানে এটা ক্লোজ করলাম, তাহলে এটার আউটপুট কি আসবে বাবারা? ধর এটা হচ্ছে আমাদের আউটপুট স্ক্রিন, এখানে ফেসবুক কথাটা লেখা আসবে, আর এটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, আর এই লেখাটা হয়ে যাবে নীল কালার। আমরা বুঝতে পারি যে এটা লিঙ্ক করা আছে। এইখানে যদি কেউ ক্লিক করে, এটার ব্যাকএন্ডে যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই যে ব্যাকএন্ডে একটা ওয়েবসাইট দেওয়া আছে না, আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছি? এই লিঙ্ক আর ইমেজ দুইটা কিন্তু একসঙ্গে আসে, দুইটা একসঙ্গে আসে। সেটা কিভাবে? লিঙ্ক প্লাস ইমেজ একটু আমরা দেখি যে এই দুটা একসঙ্গে আসে কিভাবে। লিঙ্ক প্লাস ইমেজ, এটা আমাদের একটা কোশ্চিন আসছে, হ্যাঁ। এখানে ধর কোশ্চিনে যেহেতু এখন আমের সিজন, এই ধরে নেন একটা আম, বাচ্চারা এটা একটা আম, এটা পিকচার। এই পিকচার যদি কেউ ক্লিক করে তাহলে mango.raj.com এই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তাহলে আমাদের চোখের সামনে কি আসছে? আমের একটা ছবি আসছে, আর ওই ছবিতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? mango.raj.com। এটা আমরা কিভাবে করব? যখন এই যে লিঙ্ক প্লাস ইমেজ বা কোনো কিছুর সাথে যখন লিঙ্ক যুক্ত থাকবে তখন কি করবি? আগে লিঙ্কটাকে অ্যাড করবি, তারপরে ওই বাকিটাকে করবি। তাহলে এখানে কি লিঙ্ক প্লাস ইমেজ একসঙ্গে আছে না? তো এটার জন্য যেটা করব, আগে আমি লিঙ্ক ট্যাগটাকে অ্যাড করে দিলাম। ahref সমান ইউআরএল কি দেওয়া আছে?
ম্যাঙ্গো ডট রাজ ডট কম ইউআরএল দিয়ে দিলাম, ঠিক আছে। বাট চোখের সামনে কি আসছে, একটা ছবি আসছে না, আমের ছবি। তাহলে ছবি ট্যাগের জন্য আমাদের কি ইউজ করতে হবে, আইএমজি ইমেজ, তারপরে সোর্স, ছবির নামটা কি দেওয়া আছে বাবারা, ছবির নামটা ধরো দেওয়া আছে ম্যাঙ্গো ডট পিএনজি, এতটুকু শুধু বলা আছে। তাহলে আমরা কি করব, আমরা লিখে দিব ম্যাঙ্গো ডট পিএনজি, দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু বলা নাই, শুধুমাত্র কোটেশন দিয়ে দিলাম, দেন ঘিরে দিলাম, বাস। তারপর আমরা কি করবো, লিঙ্কটা একটা ক্লোজ করে দেবো। তো এটা রান করলে আমাদের চোখের সামনে এরকম একটা আউটপুট স্ক্রিন চলে আসবে, যেখানে একটা আমের ছবি আমাদের চোখের সামনে ভিজিবল হবে। ওই ছবিতে ক্লিক করলে ওটার ব্যাক এন্ডে যে কোডটা দেওয়া আছে mango.raj.com আমাদের এই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তাহলে কি লিঙ্ক বুঝতে পারলাম, আমাদের চোখের সামনে বিভিন্ন ছবি চলে আসে, বিভিন্ন ভিডিও চলে আসে, গেম খেলতে যে বা ইউটিউবে কাটতে যে অনেক সময় চাপ লেগে প্লে স্টোরে নিয়ে চলে যায়, বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে চলে যায় না, এই তো। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার বাবারা দেখতো হেডিং কি, এইচটিএমএল এ হেডিং হচ্ছে 6 প্রকার। আজকে অফলাইনে বাচ্চাদের একটা কোডিং করতে দিয়েছিলাম বিকালের ব্যাচে, তখন এই হেডিং আসছিল। তো আমার এক পণ্ডিত স্টুডেন্ট এই হেডিং করতে যে সেটা কি করেছে, এই যে টেবিল যে হেডিং এটা করে ফেলেছে। সে ভাবছে যে এই হেডিং এর কথা বলা হয়েছে, কিন্তু না। এইচটিএমএল এ হেডিং হচ্ছে কয় প্রকার জানিস বাবারা, এইচটিএমএল এ হেডিং হচ্ছে 6 প্রকার। কয় প্রকার, 6 প্রকার। সেটা শুরু হয় H1 থেকে, তারপরে আসে H2, এইভাবে চলতে চলতে H6 পর্যন্ত থাকে। মনে রাখবি H1 হেডিং হচ্ছে যখন কোনো একটা লেখা বা যখন কোনো একটা ওয়ার্ড স্বাভাবিকের থেকে অনেক বেশি প্রয়োজন, অনেক বড় আকারের প্রয়োজন, তখন আমরা এটা ইউজ করি। তাহলে এটা লিখে দিলাম যে সবচেয়ে বড়, মানে স্বাভাবিক সংখ্যার থেকে বা স্বাভাবিকে আমরা যে ফন্টটা ইউজ করি, যেমন দেখ এইখানে 4টা জিনিস লেখা আছে না, এটার থেকে তুলনামূলক এইচটিএমএল লেখাটা একটু বড় আছে না, তাহলে আমরা তো এই এইচটিএমএল লেখাটাকে ধর আমরা H1 ট্যাগে ইউজ করে ফেললাম, বুঝতে পারছি। আর ধর ছোট্ট করে একটা লেখা আছে এখানে এ, স্বাভাবিকের থেকে লেখাটা অনেক ছোট আছে না, তখন সেটা আমরা H6 হেডিং এর মাঝে কাজটা করতে পারি। ওকে, আচ্ছা এখন দেখি আমরা বাবা পরবর্তী কি আছে, পরবর্তী স্লাইডে কি দেওয়া আছে, পরবর্তী স্লাইডে দেখো দেওয়া আছে খুব সুন্দর এবং মজার জিনিস, সেটা কি, লিস্ট। সেটা কি দেওয়া আছে, লিস্ট। এই যে আমরা যে প্রত্যেকটা জিনিস একটু আলাদাভাবে পড়ছি না, এই সবগুলো কিন্তু একটা টেবিলের মধ্যে আসবে। এর জন্য যুদ্ধে যাওয়ার আগে আমরা ছোট ছোট ঢিসুম ঢিসুম শিখছি, তারপর আমরা যুদ্ধে যাব ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা সৈনিক ক্লাস করব দৈনিক। দেখো তাহলে এই যে লিস্ট, এই লিস্ট হচ্ছে কয় প্রকার বাবারা, লিস্ট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট কোনগুলা, অর্ডার লিস্ট হচ্ছে ওই সমস্ত লিস্ট যেগুলো কি একটা সিকোয়েন্সিয়ালি মেনটেন করে, গণনা করা যায়, খুব ইজিলি কাউন্ট করা যায়। যেমন দেখো এখানে প্রায় 3 রকমের অর্ডার লিস্ট লিখেছি। প্রথমটা হচ্ছে 1 2 3 আকারে, তারপরে হচ্ছে ABC আকারে, তারপর হচ্ছে আপার কেসে ABC আকারে। যদি আমাদের এই অর্ডার লিস্টগুলো গোছানো অবস্থায় থাকে, তাহলে ইজিলি আমি যে কোনো ভ্যালু খুঁজে বের করতে পারবো না। ধরে নে তোর কাছে 100টা ডাটা আছে, 100টা। এখন ওইখানে সবগুলো নাম্বারিং করা আছে, তোকে যদি কেউ বলে যে 57 নাম্বার ডাটাটা খুঁজে বের করো, তুই ইজিলি খুঁজে বের করতে পারবি না, যেহেতু নাম্বার দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট বা গোছানো অবস্থায় আছে। তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, তাই না? তাহলে এই রিলেটেড প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি দেখি। আমরা একটু এই 1 নম্বরটা দেখি এট ফার্স্ট, যে প্রথমে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে এই যে 1 নম্বরে যেটা দেওয়া আছে, প্রথমে আমরা এখান থেকে একটু সলভ করার চেষ্টা করি। প্রথমে দেওয়া আছে পেন, 2 দেওয়া আছে বুক, এন্ড 3 দেওয়া আছে কি, এন্ড 3 দেওয়া আছে পেন্সিল। 3 দেওয়া আছে কি, পেন্সিল। তাহলে এই কোডিং গুলো আমরা কিভাবে করতে পারি একটু দেখি বাবারা মনোযোগ সহকারে দেখো। তাহলে এটার জন্য প্রথমে কি করব, HTML এর জন্য HTML ট্যাগ নিলাম, তারপরে হেড ট্যাগ নিলাম, হেড ট্যাগ আমি ক্লোজ করে দিলাম। তারপরে কি করব, বডি ট্যাগ নিলাম। বডি ট্যাগে যে দেখছি এখানে কতগুলা লিস্ট আছে, আর লিস্টটা কি গোছানো না অগোছালো, গোছালো। তাহলে গোছানো লিস্টের জন্য আমাদের ওএল ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট।
একটু বলি, যেহেতু আসলেই কথাটা একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা এখানে আরো অতিরিক্ত 3টা ট্যাগ শিখছি। সেটা হচ্ছে একটা হচ্ছে ওএল, এই ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। একটা হচ্ছে ইউএল, এটার মানে হচ্ছে আন অর্ডার লিস্ট। আর এলআই ট্যাগ, এটা মানে হচ্ছে আমাদের লিস্ট। ওকে, এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন? আমরা একটু কোডিংটা করি। তাহলে এইখানে যেটা দেওয়া আছে একটু গোছানো অবস্থায় দেওয়া আছে না বাবারা? তাহলে ওয়েল ট্যাগ দিলাম, আর ওয়েল ট্যাগটা কি করলাম? ঘিরে দিলাম। এখন প্রথম লিস্টে কি আছে? জাস্ট আমি লিস্ট লিখে নিই। প্রথম লিস্টে আছে পেন, তারপরে লিস্ট ট্যাগটা আমি কি করছি? ক্লোজ। তারপরে লিস্টে কে আছে রে বাবারা? বুক। তারপরে লিস্টটা আমি করলাম ক্লোজ, এন্ড লাস্ট লিস্টে কি আছে? পেন্সিল। দেন আমি লিস্টটা করলাম কি? ক্লোজ করে দিলাম। তারপরে আমাদের আর কোনো অর্ডার লিস্ট বাকি নেই, সো ওএল ক্লোজ। তারপরে আমাদের বডি ক্লোজ, তারপর আমাদের এইচটিএমএল ক্লোজ। এখন এখানে একটু বোঝার জিনিস আছে, একটা বোঝার জিনিস। সেটা কি? যখন আমরা এই ওয়েল ট্যাগ নিয়ে কাজ করব না ইনিশিয়ালি অবস্থায়, তখন সে কিন্তু 1, 2, 3ই নিবে। মানে যখন তোরা বলে দিবি যে আমি একটা ওয়েল ট্যাগ নিয়ে কাজ করছি, অর্ডার লিস্ট, তখন সে বাই ডিফল্ট 1, 2, 3 হিসেবে কিন্তু কাজ করে। আমি শুধু এখানে বলে দিলাম ওয়েল, মানে আমি এখন যে লিস্টগুলো নিয়ে কাজ করব সেটা হবে কি? অর্ডার লিস্ট। আমি এখানে ধরাই দিলাম ওয়েল, তারপর যেই কয়টা লিস্ট আছে আমি শুধু লিস্ট লিখে দেবো। আমাকে কিন্তু নাম্বারিং করার দরকার নাই। আমার প্রোগ্রামটা এই ওয়েল দেখার সঙ্গে সঙ্গে বুঝে নিবে যে এইখানে যতগুলো লিস্ট হবে সব 1 থেকে শুরু করে 1, 2, 3 এভাবে বাড়তে থাকবে। লিস্ট যত বাড়বে নাম্বারিং তত বাড়তে থাকবে, কিন্তু প্রথমটা শুরু হবে কোথা থেকে? 1 থেকে শুরু হবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বাস, এটা আমাদের শেষ। এখন আমাদের এই জিনিসটা যদি আসে, এটা যদি আমাদের আসে লোয়ার কেস থেকে শুরু হয়েছে, লোয়ার কেস থেকে শুরু হয়েছে, তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে আমি শুধু সেটা লিখে দিচ্ছি, বাকিগুলো না লিখি। তাহলে দেখো তো রে বাবা, এই এবিসি এটাও একটা অর্ডার লিস্ট না? গোছানো অবস্থায় আছে। তাহলে এটা কি হবে? ওয়েল ট্যাগ দিয়ে শুরু করব। এখন এটার একটা টাইপ দেওয়া লাগবে। সেই টাইপটা কি? সেই টাইপটা হচ্ছে এটা কিভাবে শুরু হয়েছে? এবিসি আকারে না? তাহলে আমার শুধুমাত্র এখানে বলে দিতে হবে যে এটা লোয়ার কেসের এ, এই টাইপটা আমাকে ধরাই দিতে হবে। পরিবর্তন কি বুঝতে পেরেছি? যদি তোমরা 1, 2 নিয়ে কাজ করো শুধু ওয়েল, আর যদি তোমরা এবিসি নিয়ে কাজ করো তাহলে শুধু লিখে দিবা ওয়েল, আর ওটা টাইপ হবে লোয়ার কেসের এ, যেহেতু প্রথমটা এ থেকে শুরু হচ্ছে, তাই না? তারপরে যেই কয়টা লিস্ট আছে তোমরা লিস্ট দিবা, লিস্ট ক্লোজ করে দিবা। যেই কয়টা লিস্ট আছে তোমরা লিস্ট দিবা, লিস্ট ক্লোজ করে দিবা। যেই কয়টা লিস্ট আছে তোমরা লিস্ট দিবা এন্ড লিস্ট ক্লোজ করে দিবা। তারপরে ওয়েলটা ক্লোজ করে দিবা। বুঝতে পারছি? ছোট হাতের এ থাকলে ছোট হাতের এ, যদি বড় হাতের এ থাকতো, এই যেমন এটা বড় হাতের এ দেওয়া আছে না, পরিবর্তনটা কোথায় হতো? ওয়েল দিতাম, আর এটা টাইপ দিতাম কি? টাইপটা শুধু ধরাই দিতাম আপার কেসে এ, বাস। বাকি তারপরে তোমার যেই কয়টা লিস্টের প্রয়োজন তুমি লিস্ট দিবা, সে তখন এ বি সি অটোমেটিক্যালি কাজ করবে। তাহলে 3 ধরনের অর্ডার লিস্ট। বুঝতে পেরেছি পরিবর্তন কোথায়? যদি শুধুমাত্র ওয়েল দেওয়া থাকে 1, 2, 3 হিসেবে কাজ করবে। ওয়েল টাইপ যদি ছোট হাতের এ দেওয়া থাকে তাহলে সে ছোট হাতের এ বিসি আকারে কাজ করবে। বড় হাতের এ দিলে বড় হাতের এ বিসি আকারে কাজ করে থাকবে। বুঝাতে পেরেছি বাবারা? আচ্ছা, এখন দেখি আর কি কি আছে অর্ডার লিস্ট। আর কি কি আছে অর্ডার লিস্ট দেখো তো। এখন দেখো, এরকম যদি আমাদের অর্ডার লিস্ট আসে, এরকম রোমান সংখ্যাতে, কিংবা 50, 51, 52, কিংবা EFG, সেক্ষেত্রে আমরা কি করব? রোমান সংখ্যাতে যদি আসে তাহলে কি করব? এটাও তো একটা অর্ডার লিস্ট, রোমান সংখ্যা বলা যায় না? আচ্ছা, এটার অর্ডার লিস্ট আমি তখন ওএল দিলাম, আর এটা টাইপটা শুধুমাত্র আমি এখানে লিখে দেবো আই। তখনই সে বুঝে নেবে, তখনই যখন আমি এখানে আই লিখবো তখনই সে বুঝে নেবে যেটা রোমান সংখ্যাতে করতে বলা হয়েছে। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি? তারপর আমাদের যেই কয়টা লিস্টের প্রয়োজন লিস্ট দাও, লিস্ট শেষ, লিস্ট দাও, লিস্ট শেষ। তখন যেহেতু এখানে আই লেখা আছে তার মানে আমার প্রোগ্রামটা বুঝতে পারবে যে আমাকে রোমান সংখ্যাতে লিস্ট করতে হবে। এখন দেখি কোনো একটা সংখ্যা যদি 50, 51, 52, কোনো একটা সংখ্যা যদি 50, 51, 52 এরকম মাঝখান থেকে শুরু হয়, তাহলে কি করতে হবে বাচ্চারা? যেহেতু 50, 51, 52 এটাও কি একটা অর্ডার লিস্ট আছে না, নাম্বারিং আছে না? যার ফলে আমি একটা ওয়েল দিলাম, এটার ওয়েল এর টাইপ কি?
50, 51, 52 টাইপ কত? এর টাইপ হচ্ছে 1, কিন্তু শুরু হয়েছে কত থেকে? 50 থেকে শুরু হয়েছে না? তখন তোমরা এখানে বলে দিবা যে এটা টাইপ তো হচ্ছে 1, কিন্তু তুমি শুরু হবা কত থেকে? তুমি শুরু হবা 50 থেকে। তারপর তোমার যেই কয়টা লিস্টের প্রয়োজন লিস্ট দাও, লিস্ট ক্লোজ, লিস্ট দাও, লিস্ট ক্লোজ। আমি কি বুঝাতে পারছি? যেহেতু 3টা লিস্ট বলেছে, যা যা লিস্টটাকে দেওয়ার পরে লেখার দরকার দিয়ে শেষ করে দিবা, তারপর ওয়েল টেটটা শেষ করে দিবা, তারপর বাকিটা শেষ করবা। তাহলে সে 50, 51, 52 কাজ করবে। পরিবর্তন কোথায় করলাম? 50, 51, 52। এটা নর্মালি তো 1, 2 থেকে শুরু হয় না, যার কারণে এটা টাইপ দিলাম কত? এটা টাইপ দিলাম হচ্ছে 1, বাট এখানে শুরু হয়েছে কত থেকে? 50 থেকে, যার ফলে স্টার্টটা করে দিলাম 50 থেকে। একদম সহজ, একদম সহজ। ঠান্ডা মাথায় বুঝ বাবারা, দেখ ঠান্ডা মাথায় বুঝ। এখানে কি দেওয়া আছে? EFG, এটাও একটা মাঝখান থেকে দেওয়া আছে না? এটাও তো একটা গোছানো EFG নাম্বারিং করা আছে না? সো এটা একটা ওয়েল ট্যাগে যাবে। এটা টাইপ কি হবে? EFG। বড় হাতের আছে না ছোট হাতের? যেহেতু ছোট হাতের অক্ষর আছে, সো ওয়েল এর টাইপটা দিয়ে দিতে হবে ছোট হাতের এ। ছোট হাতের এ দিয়ে দিলাম, কিন্তু শুরু হয়েছে কত থেকে বাচ্চারা? শুরু হয়েছে ই থেকে। তখন আমরা কি ই লিখবো না, আমরা তখন নাম্বারটা বলবো ABCDE। কয় নম্বর ঘর? 5 নম্বর ঘর। তাহলে শুধুমাত্র এখানে স্টার্ট করে দিব, এখানে স্টারটা কি করে দিব? এখানে স্টারটা করে দেব 5 নম্বর ঘর। আমরা স্টারটা করে দেব 5 নম্বর ঘর। বাস। তারপরে যে কয়টা লিস্টের প্রয়োজন দাও আর লিস্ট শেষ করো। এইভাবে চলতে থাকবে। তাহলে এই ছিল ধরো 6 ধরনের অর্ডার লিস্ট। পারা যাবে। পরিবর্তনটা কোথায়? ঠান্ডা মাথায় ভিডিও দেখো। পারতে হবে, সবাই পারছে, তোরা কেন পারবি না? তোরা কেন পিছিয়ে থাকবি? অন্য কিছুতে তোরা পিছিয়ে থাকিস না, খালি তোদের বাহানা পড়াশোনাতে। এটা করা যাবে না। দেখ এবার আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট তোদের বই দেওয়া আছে 3 প্রকার। একটা হচ্ছে এই যে দেখো, একটা হচ্ছে ডিস্ক, এই যে ছোট ছোট ডট ডট, এই যে ছোট ছোট যে ডট, এটাকে বলা হচ্ছে ডিস্ক। বড় বড় গোল্লা, বড় বড় গোল্লা, সেটা গোল্লা ভরাট থাক বা না থাক, এটাকে বলা হচ্ছে সার্কেল। এই যে স্কোয়ার, এটাকে বলা হচ্ছে স্কোয়ার, এটাকে বলা হচ্ছে সার্কেল, আর এটাকে বলা হচ্ছে ডিস্ক। কিভাবে করতে হয় দেখি, আমরা একটু সলভ করার চেষ্টা করি, একটু সলভ করার চেষ্টা করি। কোথায়? দেখো প্রথমটা পেন, এই যে পেন, বুক, পেন্সিল। আমরা যদি এটা করতে চাই কিভাবে করতে পারি আমরা বাচ্চারা? এটা আমরা সুন্দর করে, একটা অগোছালো অবস্থায় আছে না, যার ফলে এটা ইউএল দিতে হবে। আর ইউএল এর টাইপ কি দিব? ইউএল এর টাইপ আমাদের দিতে হবে ডিস্ক। ইউএল এর টাইপটা কি দিব আমরা? ইউএল এর টাইপটা দিব আমরা ডিস্ক। তাহলে এখানে দিলাম ইউএল এর টাইপ দিয়ে দিলাম আমরা ডিস্ক। তারপর আমাদের যেই কয়টা লিস্টের প্রয়োজন আমরা লিস্ট দিব, লিস্ট শেষ করব, লিস্ট দিব, লিস্ট শেষ করব। এইভাবে আমাদের চলতে থাকবে। লিস্ট দিব, লিস্ট শেষ করব। এই যে ওয়েল টাইপ ডিস্ক দিলে এটা আসবে। আচ্ছা, যদি সার্কেল হয় পরিবর্তনটা কোথায় হবে? জাস্ট ইউএল দিব, ইউএল এর টাইপটা ধরে দিতে হবে শুধুমাত্র কি সার্কেল, CIRCLE। তারপর যে কয়টা লিস্টের প্রয়োজন লিস্ট দিবা, শেষ করবা। যদি আসি স্কোয়ার বক্স, ইউএল দিবা, ইউএল এর টাইপটা কি দিবা বাবারা? ইউএল এর টাইপটা দিবা স্কোয়ার, ইউএল এর টাইপ কি দিবা? স্কোয়ার দিয়ে দিবা। শেষ। এই 3 প্রকার আনঅর্ডার লিস্ট তোমাদের বইয়ে আছে। আচ্ছা, এখন দেখি পরবর্তী কি দেওয়া আছে তোমাদের জন্য। এই যে এইখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। এই অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এটা নেস্টেড, এটা নেস্টেড এর প্রোগ্রাম। হ্যাঁ, সেটা কি কিভাবে দেখো, এখানে ই দেওয়া আছে কার, এফ দেওয়া আছে প্লেন, তারপরে এটার আবার শাখা প্রশাখা বের হয়েছে 5, 6, 7, দেন বাইক, বাইকের আবার 2টা শাখা প্রশাখা বের হয়েছে। এই শাখা প্রশাখাগুলো একটু আমি ভালো করে হাইলাইট করে দেখো। সেটা হচ্ছে এটা নর্মালি আছে প্লেন, প্লেনের আবার এগুলো হচ্ছে শাখা প্রশাখা। তারপরে বাইক, বাইকের হচ্ছে আবার এই 2টা শাখা প্রশাখা। যখন গাছের ডালপালার মতন শাখা প্রশাখা ছড়ায় যাবে এটাকে বলা হচ্ছে নেস্টেড, নেস্টেড লিস্ট। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? আমার বাইরের যে লিস্টগুলা, মানে মেন যে লিস্টগুলা, সেটা কি অর্ডার আছে না আনঅর্ডার আছে? তাহলে বাইরের লিস্ট কোনটা? এটা একটা, এটা একটা, এটা একটা। শাখা প্রশাখা তো
আসছে, কিন্তু বাইরের যে মেন লিস্টগুলা সেটা কি অর্ডার না আনঅর্ডার, সেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট আছে না ইএফজি আকারে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করবো একটু ঠান্ডা মাথায় বুঝি। তাহলে এটার জন্য অ্যাট ফার্স্ট আমরা কি করলাম, এইচটিএমএল দিলাম, তারপরে আমরা হেড দিলাম, তারপরে আমরা হেড ক্লোজ করে দিলাম, তারপরে আমরা বডি ট্যাগ দিলাম, তারপরে কি করব, আচ্ছা যেহেতু বাইরের যে মেন ট্যাগগুলা, এই মেনগুলা কি অবস্থায় আছে বাবারা, অর্ডার লিস্ট আছে তাই না, তার একটা ওএল দিতে হবে, ওএল এর টাইপ কি দিতে হবে, ওএল এর টাইপটা এখানে দিতে হবে ছোট হাতের আছে, তাহলে ছোট হাতের অ্যালফাবেট এ ধরাই দিতে হবে, কিন্তু শুরু হয়েছে কত থেকে, শুরু হয়েছে 5 থেকে। আচ্ছা তারপরে কি আছে, প্রথম যে লিস্ট, প্রথম লিস্টটা কি আছে, কার, কারের কোনো শাখা প্রশাখা বের হয়নি, যার ফলে লিস্টটা আমি কি করলাম, ক্লোজ করলাম। দ্বিতীয় যে লিস্ট সেটা কি আছে বাচ্চারা, প্লেন, প্লেন দিলাম। এখন এই প্লেনের আবার দুইটা শাখা প্রশাখা বের হয়েছে না, এই যে 5 6 7 শাখা প্রশাখা, যার ফলে প্লেনের লিস্ট আমি ক্লোজ করলাম না, প্লেনের লিস্ট আমি ক্লোজ করলাম না। এখন যে শাখা প্রশাখা বের হয়েছে এটা গোছানো না অগোছালো, এটা গোছানো, যার ফলে এখানে একটা ওয়েল ট্যাগ দিলাম। এটা টাইপ কি দেবো বাচ্চারা, এটা টাইপ যেহেতু 5 6 7, তার মানে এটা টাইপ হচ্ছে 1, কিন্তু শুরু হয়েছে কত থেকে, আমার শুরু হয়েছে 5 থেকে, মনে থাকবে। আচ্ছা তারপরে প্রথম লিস্টটা কি দেওয়া আছে, প্রথম লিস্টটা দেওয়া আছে ফাইটার প্লেন, আমি শুধুমাত্র এফপি লিখে দিচ্ছি, লিস্ট ক্লোজ। তারপরে যে লিস্টটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, কমার্শিয়াল প্লেন প্লাস আন্ডারলাইন, এখানে একটা লিস্ট প্লাস আন্ডারলাইন আছে, সো লিস্ট দিলাম, তারপরে একটা ইউ ট্যাগ দিলাম, যেহেতু কি লেখা আছে কমার্শিয়াল প্লেন আমি শুধু সিপি লিখে দিলাম, দেন আমি আন্ডারলাইন ক্লোজ করে দিলাম, তারপর আমি কি করলাম, তারপর আমি লিস্টটা ক্লোজ করে দিব। হ্যাঁ এই যে লিস্টটা ক্লোজ করে দিলাম, তারপরে লিস্টে কি আছে, প্রাইভেট প্লেন, এই যে লিস্ট দিলাম প্রাইভেট প্লেন, তারপর আমি লিস্টটা ক্লোজ করে দিলাম। তাহলে আমি এখন কোথায় আসছি, আমি এখন এইখানে চলে আসছি না, তাহলে আমার যে শাখা প্রশাখা প্লেনের বের হয়েছিল শেষ হয়ে গেল না, শেষ হয়ে গেল। তাহলে এখন কি করতে হবে, এই যে লিস্ট কোথা থেকে শুরু হয়েছিল, এই ওয়েল থেকে শুরু হয়েছিল না, তাহলে আমি কি করব, এই ওয়েলটা এখন ক্লোজ করে দিলাম। এই যে শাখা প্রশাখা কোন লিস্ট থেকে বের হয়েছিল, এখান থেকে বের হয়েছিল না, এই এলআই থেকে, এই এলআইটা আমি ক্লোজ করে দিলাম। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা তারপরে কি আছে বাবারা, এই যে বাইক আছে না, বাইকের আবার দুইটা শাখা প্রশাখা বের হয়েছে না, তাহলে বাইক এই যে এখানে করি নিচে, তাহলে বাইক কি নর্মাল না, তাহলে এটা তো আমি আগে ক্লোজ করে দিলাম সবকিছু, তাহলে এখন লিস্টে যাবে কে, এখন লিস্টে যাবে হচ্ছে আমাদের বাইক, লিস্টে গেল আমাদের বাইক, বাইকের আবার দুটো শাখা প্রশাখা আসছে, আর এই শাখা প্রশাখাগুলো কি, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাহলে এখানে কি আসবে, একটা ইউএল ট্যাগ চলে আসবে, আর যেটা টাইপ হবে কি, যেটা টাইপ হবে হচ্ছে স্কোয়ার, সরি যেটা টাইপ হবে সার্কেল, যেটা টাইপ হবে কি সার্কেল। তারপর আমাদের এলআই দেওয়া আছে সুপার বাইক, সো আমি এসবি লিখে দিলাম তোদের সুবিধার জন্য, লিখে নিস। তারপরে এলআই কি দেওয়া আছে, এলআই দেওয়া আছে ইলেকট্রিক বাইক, আমি ইবি লিখে দিলাম, তারপরে হচ্ছে এলআই ক্লোজ করে দিলাম, তাই না, শেষ। তাহলে এই যে এই লিস্টটা শেষ, কোথা থেকে শুরু হয়েছিল, যেই আনঅর্ডার শুরু হয়েছিল ইউএল ক্লোজ করে দিলাম, তারপর যে লিস্ট থেকে শুরু হয়েছিল ওই লিস্টটা ক্লোজ করে দিলাম। তাহলে আমি এখন কোথায় চলে আসছি, এইখানে চলে আসছি না। তাহলে মেন যে লিস্টগুলো ছিল বাইরের, এই যে ইএফজি, এটা কোথা থেকে শুরু হয়েছিল, এই ওয়েল থেকে শুরু হয়েছিল না। এখন আমি কি করব, এই ওয়েলটা ক্লোজ করে দিব, তারপর বডিটা একটা ক্লোজ করে দিলাম, তারপর এইচটিএমএল ক্লোজ করে দিলাম, এইভাবে আমরা প্রোগ্রামটাও ক্লোজ করে দিলাম। বুঝতে পেরেছি, সহজ, একটু বড় লাগছে বাট এভাবেই করতে হবে। হ্যাঁ আচ্ছা দেখি তারপরে কি দেওয়া আছে, তারপরে কিছু টেবিল রিলেটেড প্রবলেম দেওয়া আছে, এই তো পরীক্ষায় আসবে, শিখতে হবে। টেবিল একটা দুইটা করাবো, বাকিগুলো পারবি, টেবিল একদম সেম। দেখি না টেবিলে কি দেওয়া আছে, এখানে টেবিলে যখন কাজ করতে হবে বাবারা দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টেবিল ট্যাগ, টেবিলে তারপরে কি আসে, রো আসে, টিআর এটা মানে হচ্ছে টেবিল রো, তারপরে আসে হেডিং টিএইচ টেবিল হেডিং, তারপর আসে টিডি এটা হচ্ছে আমাদের টেবিল ডাটা, মনে থাকবে, এই যে টেবিল রো, টেবিল
হেডিং, আরেকটা হচ্ছে টেবিল ডেটা। এই কয়টা রো আমাদের মনে রাখতে হবে। এখন আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমরা এখন কি করব, সলভ করার চেষ্টা করি। দেখ তাহলে এখানে কি দেওয়া আছে, আমাদের একটা টেবিল দেওয়া আছে না, এটা একটা টেবিল দেওয়া আছে। টেবিলটাকে আমরা সলভ করি। তাহলে আমরা শুধু বডি ট্যাগ থেকে করি, একদম বডি ট্যাগ থেকে করছি। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে বডি ট্যাগ করলাম। আচ্ছা, যেহেতু টেবিল দেওয়া আছে, যার ফলে একটা টেবিল ট্যাগ দিতে হবে। আর যতগুলা টেবিল আসুক না কেন, দুইটা জিনিস মাথায় রাখবি। টেবিল নিয়ে যখন কাজ করবি, টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0, এটা দিতেই হবে মাস্ট। তাহলে আমরা এখন কি করলাম, টেবিল বর্ডার 1 ধরলাম, আর সেল স্পেসিং কি ধরলাম, সেল স্পেসিং 0 ধরলাম। কেন, এই যে বর্ডার গুলো দেওয়া আছে এগুলো সব কিন্তু দেখ 1 ইঞ্চি করে দেওয়া আছে না, এই সব কিন্তু কি 1 ইঞ্চি করে দেওয়া আছে, এটাই বলা হচ্ছে টেবিল বর্ডার 1। আর এই যে এই সেলটা, এই সেলের মাঝখানে কোনো গ্যাপ আছে, ধর আমি এখানে আর একটা সেল দিলাম, যে বললাম যে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা যেন না থাকে এর জন্য সেল স্পেসিং 0 আর টেবিল বর্ডার 1, সব ক্ষেত্রে টেবিলের মনে থাকবে। এখন দেখ টেবিলে কিন্তু যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো কিন্তু রো ওয়াইজ যায়, রো ভাবে যায়। তাহলে এখানে মোট কয়টা রো, একটা রো, দুইটা রো, তিনটা রো। এখানে মোট কয়টা রো, তিনটা রো। তাহলে একটু আমি প্রথম রোতে আসি। তাহলে প্রথম রোতে আসার জন্য এট ফার্স্ট আমাকে টিআর যেতে হবে। এইখানে যে পিপিলিকা যে ভ্যালুটা দেওয়া আছে, এখানে যেহেতু কোনো কিছু বলা নাই, অর্ডার কিংবা আনঅর্ডার কোনো কিছু বলা নাই, যার ফলে আমি আইডিয়া করে নিতে পারি এইখানে যে ডাটাটা আছে সেটা নর্মালি আছে। কিন্তু দেখ বাবা, এখানে একটা মজার জিনিস ঘটেছে। সেটা কি, এই যে কলামটা, এই কলামটা এতদূর উঠার পরে আর কিন্তু উঠেনি, তাই না? যদি উঠতো, যদি উঠতো তাহলে বিষয়টা কি এরকম দাঁড়াতো না, দাঁড়াইতো। তারপরে এই কলামটা দেখ এখানে একটু গ্যাপ আছে, যদি উঠতো তাহলে বিষয়টা কি এরকম দাঁড়াইতো না, দাঁড়াইতো। তার মানে এইখানে যে পিপিলিকা ভদ্রলোকটা আছে, সে একাই কয়টা কলাম নিয়ে আসে রে বাবা, দুইটা। কারণ এই কলামটা যখন উঠে যেত তখন এখানে মোট কয়টা কলাম হয়েছে, এখানে একটা, এখানে দুইটা। তার মানে উঠেনি, মানে কি এই পিপিলিকা একাই ভদ্রলোক দুইটা কলাম নিয়ে আসে। এটাকে বলা হচ্ছে কল স্প্যান। যখন কোনো একটা ভ্যালু কলামে একের অধিক ঘর নিয়ে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে কল স্প্যান, মনে থাকবে। তাহলে আমরা কি করব, আমরা টেবিল রোতে আসলাম। প্রথম রোতে আসার পরে, প্রথম রোতে আসার পরে যে ডাটাটা আছে ওই ডাটাটা কয়টা কলাম নিয়ে আছে, দুইটা। সো এখানে হবে কল স্প্যান ইকুয়াল টু 2। এখন যে ভ্যালুটা আছে সেটা দাও, ভ্যালুটা কি দাও আছে, 1 পিপিলিকা। যেহেতু এখানে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কিচ্ছু বলে নাই, যার ফলে আমি 1 দিয়ে শেষ করে দিলাম। তারপরে টিডিটা কি করলাম, ক্লোজ করে দিলাম। তাহলে আমি কিন্তু এতটুকু কাজ করলাম যে প্রথম রোয়ের প্রথম ডাটা ক্লাস কাজ করলাম, দুইটা কলাম দিলাম। এখন পরবর্তী যে ডাটাটা আছে সেটা কি একটা ছবি দেওয়া আছে না, তাহলে এটার জন্য কি করব, আবার টিডি নিলাম, ছবি দেওয়া আছে। সো IMGSRC সমান সমান ছবিটা কি দেওয়া আছে, map.jpg। এটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে না, তা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দাও। হাইট দেওয়া আছে কত, 40। ছবি অ্যাড করা শেষ, তারপর আমাদের টিডিটাও ক্লোজ করা শেষ। তাহলে আমি এখন কি প্রথম রোয়ের এইখানে চলে আসলাম না, তাহলে প্রথম রোয়ের এখানে আসার পরে কি হবে, আমাদের এই টেবিল রোটা ক্লোজ হয়ে যাবে। এখন দ্বিতীয় যে টেবিল রো আছে এইখানে এই ওয়েলকাম ভদ্রলোক একাই কয়টা কলাম নিয়ে আসে, একটা, দুইটা, তিনটা কলাম নিয়ে আসে না। আবার ওটা কি মাঝখান বরাবর আছে। তাহলে আমি যখন নতুন একটা রো শুরু করব, এটা ক্লোজ করার পরে যে নতুন রো দিলাম টিআর, এইখানে যে ডেটা আছে টিডি, এই ভদ্রলোক একাই কয়টা কলাম নিয়ে আছে, কল স্প্যান 3 প্লাস ওটার অ্যালাইন হচ্ছে আবার সেন্টার। তারপর কি দেওয়া আছে, ওয়েলকাম। তারপরে টিডি ক্লোজ, তারপরে এই টিআরটা ক্লোজ করে দিলাম। ওকে, এখন লাস্ট রোতে কি দেওয়া আছে, লাস্ট রোতে একটা কি দেওয়া আছে দেখো তো বাবা, এটার পাওয়ার এটা, তার পাওয়ার এটা। তাহলে তারপরে যে রো, এই যে টিআর দিলাম,
যে ডাটা আছে ডাটা দিলাম টিডি। এখন প্রথমে কি আছে, এ আছে, এ দিলাম, এর উপরে পাওয়ার মানে কি এস ইউপি ট্যাগ, এর উপর পাওয়ার কি আছে বি, আবার বি এর উপরে পাওয়ার সি আছে, সো বি এর পরে আর একটা পাওয়ার ট্যাগ নিতে হবে এস ইউপি, দেন সি করব, দেন এস ইউপি ক্লোজ করে দিলাম, দেন এস ইউপি ক্লোজ করে দিলাম, এই চলে আসলো। ঠিক আছে, এই ডাটা শেষ। সো তারপর আমি কি করব, এই ডাটাটা আমি ক্লোজ করে দিলাম। পরবর্তী যে দুইটা ডাটা এটা কিন্তু এমটি ফিল্ড, যার ফলে কি করব, আমি পরবর্তী ডাটার জন্য টিডি দিলাম, কিন্তু ডাটাতে এসে দেখছি কোনো ডাটা নাই, সো এটা হবে ক্লোজিং বিআর। একটু আগে বললাম না, বিআর মানে এমটি ফিল্ড আর ক্লোজিং বিআর মানে, সরি, বিআর মানে লাইন ব্রেক আর ক্লোজিং বিআর মানে এমটি ফিল্ড। তাহলে দেখ এইখানে যখন ডাটা দিলাম টিডি, এসে দেখছি কোনো ডেটা নাই, সো এটা হবে ক্লোজিং বিআর। তারপর আমি কি করব বাচ্চারা, টিডি ক্লোজ করে দিলাম, তারপরে যে টিডি ওটাও হচ্ছে আমাদের এমটি ফিল্ড, সো ক্লোজিং বিআর দিব, তারপরে আমাদের টিডিটা ক্লোজ করে দিব। তাহলে আমি এখন কোথায় চলে আসলাম, টেবিলের এ প্রান্তে চলে আসলাম না, আর তো কোনো কাজ বাকি নাই। সো এটা হবে টেবিল ক্লোজ, তারপরে হবে আমাদের বডি ক্লোজ, এভাবে শেষ। ওকে, একটা এক্সাম্পল শেষ। দেখি পরের টেবিল রিলেটেড আর কি দেওয়া আছে। এখানে কিছু এক্সাম্পল আছে টেবিল রিলেটেড, তোরা একদম সহজ পারবি। দেখ তো টেবিলটা কি দেওয়া আছে, টেস্ট এক্সাম রেজাল্ট, আইডি A901902, আইসিটি মার্ক, সিকিউ এমসিকিউ। তাহলে এই ধরনের টেবিল যদি আমাদের পরীক্ষায় আসে আমরা কিভাবে সলভ করব একটু দেখি। টেবিলের উপরে বা টেবিলের বাইরে যদি কোনো কিছু লেখা থাকে এটাকে বলা হয় ক্যাপশন, এটাকে কি বলা হয়, ক্যাপশন বলা হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা বডি ট্যাগ থেকে শুরু করি, এই যে বডি ট্যাগ থেকে শুরু করলাম, তারপরে কি করব, টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0। ওকে, আচ্ছা, এবার যে ক্যাপশন ট্যাগটা থাকবে এটা তোরা সবসময় টেবিল ট্যাগের পরে দিবি ক্যাপশন ট্যাগটা। কেন দিবি বলি, আগে ক্যাপশনটা লিখি, টেস্ট এক্সাম রেজাল্ট, তারপর ক্যাপশন ক্লোজ। আমাদের অনেক সময় কি টেবিলের পজিশন চেঞ্জ করা লাগতে পারে না, মাঝখানে ডানে বামে। তুই যদি ক্যাপশন ট্যাগটা টেবিল ট্যাগের আগে দিস, তারপর যদি টেবিলটাকে অ্যালাইন করে মাঝখানে নিয়ে আসিস, তাহলে ক্যাপশন এক সাইডে পড়ে থাকবে, টেবিল আর এক সাইডে চলে যাবে, যার ফলে ক্যাপশন ট্যাগটা কি করবি, টেবিল ট্যাগের নিচে দিবি। সো টেবিল যখন তুই পজিশন চেঞ্জ করবি, মাঝখানে হোক বা ডানে বামে হোক, তখন অটোমেটিক্যালি ক্যাপশনও কিন্তু চেঞ্জ হয়, যার ফলে ক্যাপশন ট্যাগটা দিবি অলওয়েজ টেবিল ট্যাগের পরে। আচ্ছা, শেষ। এখন এখানে মোট কয়টা রো, একটা রো। আবার এই যে এটা এরকম হওয়ার কথা ছিল, এটা এরকম হওয়ার কথা ছিল না বাবারা, দেখতো এখানে মোট কয়টা রো, আগে রো চিনতে হবে। এই রোটা কি আসার কথা ছিল, আসার কথা ছিল, তাহলে মোট কয়টা রো, 1 2 3 4, মোট কয়টা রো, মোট হচ্ছে আমাদের 4টা রো। এই একাই ভদ্রলোক 2টা রো নিয়ে আছে। তাহলে একটু সলভ করার চেষ্টা করি। তাহলে প্রথম যে রোতে যাব আমরা, প্রথম রোতে গেলাম টিআর, প্রথম রোতে গেলাম টিআর। প্রথম রোতে আসার পরে দেখছি যেই ডাটা আছে সেই ডাটাগুলা কি, অ্যাকচুয়ালি এটা ডাটা দিয়েও করা যাবে, আবার এটা হেডিং দিয়েও করা যাবে, যেহেতু আইডি আর নিচের মতো সব আইডি বোঝাচ্ছে, এটা আমরা হেডিং দিয়ে করি। ঠিক আছে, তাহলে এখানে যে দেখছি যে হেডিংটা দেওয়া আছে, সেই হেডিংটা কয়টা রো নিয়ে আছে, 2টা রো নিয়ে আছে, যার ফলে এখানে টিএইচ হলো, এই যে এই রোটায় দেখে যাওয়ার কথা ছিল না, যদি যেত তাহলে মোট কয়টা ঘর হতো, 2টা, তার মানে এই আইডি একাই 2টা রো এর ভ্যালু নিয়ে আছে। সো এটা হচ্ছে রো স্প্যান। কলাম নিয়ে, কলামে যদি একের অধিক ভ্যালু নিয়ে থাকে কল স্প্যান, আর রোতে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের রো স্প্যান। তাহলে আমাদের কি রো স্প্যান, আমাদের রো স্প্যান কয় ঘর, আমাদের দেওয়া আছে রো স্প্যানে 2 ঘর। তারপরে কি দেওয়া আছে, আইডি দেওয়া আছে, আমি আইডি দিলাম, আমাদের টেবিল হেডিংটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, দ্বিতীয় টেবিল হেডিংটা কি দেওয়া আছে বাবারা, দ্বিতীয় হেডিংটা দেওয়া আছে আইসিটি মার্কস। আচ্ছা, টিএইচটা আমি ক্লোজ করে দিলাম, প্রথম রো এর কাজ শেষ। এখন আমাদের যে দ্বিতীয় রো টিআর ট্যাগ, এই যে দ্বিতীয় রোটা না, দ্বিতীয় রোতে শুধুমাত্র সিকিউ আর এমসিকিউ কথাটা লেখা আছে, তাহলে এটা নরমালি টিডিতে দিলাম, টিডিতে কি দেওয়া আছে, সিকিউ দেওয়া আছে, দেন আমি টিডিটা ক্লোজ করে দিলাম,
তারপরে টিডিতে কি দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, তারপরে টিডিটা ক্লোজ করে দিলাম, তারপরে রোটা ক্লোজ করলাম। যেহেতু আমি দ্বিতীয় রোতে এসে আইডি নিয়ে কিন্তু আর কাজ করলাম না। কেন করলাম না? কারণ আমি প্রথম রোতে তো আইডি খেয়ে অলরেডি দুইটা রোয়ে জায়গা দিয়ে দিয়েছি, যার ফলে আমি যখন সেকেন্ড রো নিয়ে কাজ করলাম, এটা আগে থেকে দুইটা ঘরের ভ্যালু নিয়েছে, শুধুমাত্র এটা বাকি আছে, ওটা আমি অ্যাড করে দিলাম। এখন 3 নম্বর রোতে কি আছে বাবারা? 3 নম্বর রোতে যে ডাটা দেওয়া আছে বাচ্চারা, সেই ডাটাটা কি? A901। তারপর টিডিটা আমি কি করলাম? ক্লোজ করে দিলাম। পরবর্তী টিডি কি দেওয়া আছে রে বাবারা? এটা 40, তারপরে 22। আচ্ছা, এখানে চলে আসলাম না? এখানে চলে আসলাম। তাহলে কি করব? তারপরে আমাদের টেবিল রোটা শেষ করে দেব। লাস্ট যে রোটা, এই যে এটা আবার করি, এই যে টিআর করলাম, টিডি করলাম, কি দেওয়া আছে? A902 টিডি ক্লোজ, তারপরে টিডিতে দেওয়া আছে কত বাবারা? 36 টিডি ক্লোজ, তারপরে টিডিতে কে দেওয়া আছে? 19 টিডি ক্লোজ। দেন আমাদের ওই রোয়ের কাজটা শেষ। তাহলে আমরা কোথায় আসলাম? এখানে আসলাম, বাস রো শেষ। আর কোনো কিছু টেবিলের কাজ বাকি আছে? নাই। সো যার ফলে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। সহজ না বাচ্চারা? এই তো। দেখি আর কি আছে টেবিল রিলেটেড। আচ্ছা দেখো, এইখানে টেবিল রিলেটেড কি প্রবলেম দেওয়া আছে? এটা একটা টেবিল দেওয়া আছে, রিভার 1 2 3, এই কলামটা এভাবে যাওয়ার কথা ছিল, এভাবে যাওয়ার কথা ছিল। তার মানে এখানে যে রিভারটা আছে সে একাই কয়টা, সরি, এই রোটা যাওয়ার কথা ছিল, এই রোটা যাওয়ার কথা ছিল। তার মানে এখানে যে রিভার যে ডাটাটা আছে সেটা একাই কয়টা রো নিয়ে আছে? 1 2 3, 3টা রো নিয়ে আছে। তারপরে যে ফ্লাওয়ার একাই কয়টা রো নিয়ে আছে? 3টা নিয়ে আছে। একটু মুখে বলি, তা পারবি তোরা। কি করতে হবে? আমার এইখানে টেবিল ট্যাগ দেওয়ার পরে টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0। তারপরে কি করব? প্রথম যে টিআরটা দিলাম, প্রথম টিআর দেওয়ার পরে যেই টেবিল ডাটা আছে সেটা কয়টা রো নিয়ে আছে রে বাচ্চারা? সেটা রো নিয়ে আছে কয় ঘর? 3 ঘর। শেষ। প্রথমে আসলাম, 3 ঘর দিয়ে দিলাম। তারপরে কি যাবে? তারপরে টিডিতে যাবে পদ্মা, টিডি ক্লোজ করে দিলাম। প্রথম রো শেষ। এই যে প্রথম রোতে 3 ঘর, এটা শেষ। পরের রোতে শুধু এই ডাটা, তারপর রয়ে শুধু এই ডাটা। এই যে দেখ, টিআর, টিডি, যমুনা, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। ঠিক একইভাবে পরেরটাতে যাবে টিআর, টিডি, মেঘনা, টিডি ক্লোজ, শেষ। ঠিক তারপরে টিআর যাবে, টিডি, ফ্লাওয়ার, একাই 3টা রো নিয়ে আছে। এইভাবে করতে হবে। এটা একদম ইজি, পারবে ইনশাল্লাহ তোরা। দেখি তারপরে কি দেওয়া আছে বাবারা? তারপরে কি দেওয়া আছে একটু দেখি আমরা, এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে দেখো কি বলেছে, কিছু শর্ত বলেছে। কি? গুগল, ইয়াহু লিস্ট আকারে থাকবে ও হাইপারলিংক করা থাকবে। map.jpg একটি ছবির ফাইল যার সাইজ হবে 100/80 এবং বাংলাদেশ.html এর সাথে হাইপারলিংক করা থাকবে। আইসিটি লেখাটা মাঝখানে থাকবে এবং এর হেডিং হবে 2। তাহলে এখানে মোট কয়টা রো? 1টা রো, 2টা রো, 3টা রো। আমরা একটু পড়ি। টেবিল ট্যাগ, টেবিল বর্ডার, বাবারা আমি শুধু বডি ট্যাগ থেকে করছি, ঠিক আছে? ওটাকে লিখে নিস তোরা। টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0। আচ্ছা, এখন আমরা প্রথম রোতে যাই। আমরা যে প্রথম রোতে যাচ্ছি, যাওয়ার পরে এইখানে যে টেবিল ডাটা আছে, এইখানে যে টেবিল ডাটা আছে, এইখানে আমরা একটা ঘটনা ঘটে গেছে। সেটা কি? এই যে বাবা দেখতো, এই কলামটা উঠার কথা ছিল না। তার মানে কি এই ভদ্রলোক কয়টা কলাম নিয়ে আছে? আবার দেখতো এই কলামটা ওঠার কথা ছিল না। তাহলে মোট কয়টা কলাম? 1টা 2টা 3টা 4টা। এই ভদ্রলোক একাই 2টা কলাম নিয়ে আছে। কয়টা কলাম নিয়ে আছে? 2টা কলাম নিয়ে আছে। ভদ্রলোক একাই 2টা কলাম নিয়ে আছে। তাহলে এখানে কলাম স্পেস 2, কল স্পেন 2।
তাহলে কি করব, যেই ডাটা নিয়ে আমরা কাজ করছি সেটা কলাম নিয়ে আছে 2 ঘর, সো এখানে হবে কল স্প্যান ইকুয়াল টু 2। আচ্ছা, এখন এই যে গুগল ইয়াহু লিস্ট আকারে আছে না, তাহলে এখানে কি আসবে, অর্ডার লিস্ট। সো ওএল, যেহেতু 1 2 টাইপ দেওয়ার দরকার নাই, ওএল দেওয়ার পর আমি একটা লিস্ট দিলাম। প্রথম লিস্টে কে থাকবে, গুগল থাকবে, GOOGLE। ওকে, আবার এখানে একটা কথা বলেছে না, গুগল ইয়াহু লিস্ট আকারে থাকবে, হাইপার লিঙ্ক করা থাকবে। হাইপার লিঙ্ক কোনো ঠিকানা বলে নাই, কি বলেছে, হাইপার লিঙ্ক করা থাকবে। তাহলে এটার জন্য আমি যেটা করব, ওএল দিলাম না, ওএল দেওয়ার পরে এখানে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমি লিঙ্ক অ্যাড করতে হবে। হ্যাঁ, এখানে আমরা দিব ahref, এই ইউআরএলটা ফাঁকা থাকলো। হ্যাঁ, তারপরে লিস্ট দেওয়া আছে না, এই যে লিস্ট দিলাম, লিস্টে কি দেওয়া আছে, গুগল দেওয়া আছে, GOOGLE, গুগল দিলাম, দেন আমাদের লিস্ট ক্লোজ করলাম, দেন আমাদের এটা একটা ক্লোজ করলাম। ঠিক তারপরে আবার ahref, এটা দেওয়া আছে না, ahref, এটা আমরা এভাবে তো করতে পারি যে আগে এলআইটা দিলাম, তারপরে এটা একটা দিয়ে দিলাম। এটা আমরা এভাবে করি, বাচ্চারা একটু দেখ, এটা আমরা এভাবে করতে পারি যে আমরা যেহেতু ওএল দিয়ে ফেলেছি, সো তারপরে কি লিস্ট যাবে না, সো আগে আমরা লিস্ট একটা দিব, তারপর লিস্ট ট্যাগ লিখার আগে আমি এখানে ahref এখানে ফাঁকা দিয়ে দিলাম জাস্ট লিঙ্ক করার জন্য। তারপর লিস্টটা কি দেওয়া আছে, গুগল, তারপরে এটা একটা ক্লোজ হবে আগে, তারপরে লিস্ট একটা ক্লোজ হবে। হ্যাঁ, তারপরে লিস্টে আবার এলআই ট্যাগ দিলাম, সেম ভাবে ahref ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম, দেন আসবে ইয়াহু, শেষ। তারপর আমাদের কি আসবে, ওয়েল ট্যাগটা ক্লোজ করে দিলাম, তারপর আমাদের প্রথম ডেটাটা ক্লোজ হয়ে গেল। এবার যে দ্বিতীয় যে ডেটা দেওয়া আছে টিডি, এটা কি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে না, আর এই ভদ্রলোকও কয়টা কলাম নিয়ে আছে, কল স্প্যান 2 নিয়ে আছে, প্লাস এখানে যে ইমেজটা দেওয়া আছে সেটা কি বলেছে, একটা ছবির ফাইল দেওয়া আছে যার সাথে বাংলাদেশ.html এর একটা হাইপার লিঙ্ক করা থাকবে। যেহেতু আবার লিঙ্ক বলেছে, তাহলে ছবি ট্যাগ করার আগে কি করবো, আগে লিঙ্ক করে দিব ahref, কি দেওয়া আছে ঠিকানা, বাংলাদেশ, বাংলাদেশ শুধু বিডি লিখলাম, হ্যাঁ, bd.html, বাংলাদেশ.html লিখে দিলাম। তারপরে যে ছবিটা আছে, এই যে ছবিটা দিলাম, যে ছবিটা আছে ছবিটা দিলাম, ইমেজ সোর্স, ছবির নাম কি দেওয়া আছে বাবারা, map.jpg, map.jpg, ছবিটা অ্যাড করে দিলাম, দৈর্ঘ্য প্রস্থ যা দেওয়া আছে দিয়ে দাও, দৈর্ঘ্য প্রস্থ যা দেওয়া আছে দিয়ে দাও, কত দেওয়া আছে, 100/80। আর কিছু বলা আছে না, বাস এই যে শেষ, আমাদের প্রথম রোয়ের ডাটা শেষ, তারপরে প্রথম রোটাও শেষ। এখন দ্বিতীয় যে রো, এখানে এটা ওঠার কথা ছিল, এটা ওঠার কথা ছিল, তার মোট 1টা 2টা 3টা 4টা, মানে সে 4টা কলাম নিয়ে আছে। তাহলে দ্বিতীয় যে রো গেলাম, যেই ডাটাটা আছে সেটা কল স্প্যান হয়ে আছে কয় ঘর, সেটা কল স্প্যান হয়ে আছে 4 ঘর, এটা তো দিলাম। এখন বলেছে আইসিটি লেখাটা মাঝখানে থাকতে হবে, প্লাস হেডিং থাকতে হবে 2। তাহলে এটা আমরা কি করব, হেডিং 2 মানে H2, এই যে হেডিং বললাম না 6 প্রকার হেডিং, আর এটার আমরা অ্যালাইন করব কোথায়, এটার আমরা অ্যালাইন করব সেন্টার, এই যে সেন্টার করে দিলাম। এখন লেখাটা কি লেখা আছে বাবারা, আইসিটি, আর কিছু বলা আছে না, আর কিছু বলা নাই, সো এখানে আমরা আইসিটি লিখে দিলাম, তারপরে আমরা H2টা ক্লোজ করে দিলাম, তারপর আমরা কি কাজ করব, আমরা টেবিল ডাটাটা ক্লোজ করে দিলাম, তারপরে আমরা ওই টেবিল রোটা ক্লোজ করে দিলাম। লাস্ট যে টেবিল রোটা আছে সেটা আসলে কি কি দেওয়া আছে আমরা এখানে একটু কষ্ট করে লিখে নিই। লাস্ট যে টেবিল রোটা দেওয়া আছে, এই যে লাস্টটা আমরা এখানে লিখছি, হ্যাঁ বাবারা একটু দেখ, একটু কষ্ট করে দেখ, লাস্ট যে টেবিল রোটা আছে
এই যে আমরা টিআর দিলাম, দেন আমরা যে টেবিল ডাটা আছে টিডি এ স্কোয়ার, সো এ এস ইউপি স্কোয়ার এস ইউপি ক্লোজ মাইনাস বি এস ইউপি টু এস ইউপি ক্লোজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথম ডাটা দেওয়া শেষ। তারপরে যে ডাটাটা দেওয়া আছে বাবারা জাস্ট একটু হয়ে লিখে দিলাম, তোরা কিছু মনে করিস না। তারপরে ডেল ট্যাগ দেওয়া আছে না, এই বিটা কাটা আছে, ডেল ট্যাগ দিলাম, দেন আমি ডেল ট্যাগটা ক্লোজ করে দিলাম, দেন আমি কি করব টিডিটা ক্লোজ করে দিলাম, শেষ। তারপরে ডেটার কি দেওয়া আছে, তারপরে টিডির দেওয়া আছে H2O, সো H নিলাম 2 এস ইউ বি H2O না, সো এখানে হবে এস ইউ বি টু এস ইউ বিটা ক্লোজ, দেন ও যাবে, এই তো। তারপর টিডিটা আমি শেষ করে দিলাম। তারপরে যে টেবিল ডাটা এখানে এসে দেখছি ফাঁকা, সো টিডি নিলাম, তারপর এটা হবে ক্লোজিং বিআর, তারপর আমাদের টিডিটা ক্লোজ, বাস কাজ আমার শেষ। তারপরে কি করব, যে রো নিয়ে কাজ করছিলাম রোটা শেষ করে দিলাম। তারপরে রো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের টেবিল শেষ হবে, তারপরে বডি শেষ হবে। এই তো একটু লাস্টে যে হিজিবিজি হয়ে গেছে, কিছু মনে করিস না বাবারা। আর একটু আমাকে এই সাইড থেকে লেখা লাগতো, আর নাহলে একটু ছোট করা লাগতো, নেক্সট টাইম ইনশাল্লাহ এটা করবো। এই তো HTML পারবি ইনশাল্লাহ। টেবিলের একদম যা আছে সব শেষ আজকে, টেবিলের যা আছে সব শেষ একদম, এগুলা পারবি একদম সহজ। দেখ একদম সহজ, সেটা কি এখানে দেখতো বাবা, আমি জাস্ট বলে দিই, এখানে নতুন জিনিস হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা টোটালটা কি ইয়েলো করা আছে না, যখন কোনো একটা পার্টিকুলার ডাটা অথবা একটা পার্টিকুলার টোটাল রোয়ের ইন্টায়ার রোয়ের ব্যাকগ্রাউন্ড কালারটা যখন ইয়েলো হবে বা অন্য কোনো কালার হবে, কিভাবে করব একটু বলি। এটা শুধুমাত্র লিখতে হবে টিআর, যেহেতু টোটাল রোয়ের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, তাহলে টিআর করে দিলাম একবারই রো, দেন একটা স্পেস দিয়ে লিখবো বিজি কালার, বিজি কালার সমান সমান ডাবল কোটেশন দিয়ে লিখবো ইয়েলো, বাস ইয়েলো হয়ে গেল। ওকে, তারপরে যে ডাটা দেওয়া আছে টিডি দিলাম, সরি এটা তো হেডিং দেওয়া আছে, সো এটা হবে টিএইচ, আর অ্যালাইন দেওয়া আছে মাঝখানে ALIGN, অ্যালাইন দেওয়া আছে মাঝখানে, এটা করে দিলাম আমি আইডি, টিএইচটা ক্লোজ। তারপরে যে টিএইচটা দেওয়া আছে এটা দেওয়া আছে কি নেম, টিএইচ ক্লোজ। তারপরে যে টিএইচ দেওয়া আছে ওটা আবার অ্যালাইন, আবার কয়টা দেওয়া আছে, দুইটা কলাম চলে গেছে না, তাহলে ওটার হবে কল স্প্যান সমান সমান 2, দেন কি লেখা আছে কন্ট্যাক্ট নাম্বার, দেন আমাদের টিএইচ কোড, তারপরে আমাদের কি আসবে টেবিল রো ক্লোজ, বাস প্রথম রো শেষ। বাকিগুলো তুই পারবি, এটা নর্মালি পরের রোতে যাবি ডাটা দিবি এক, এটা সেম টু সেম। আর এটা কি, এটা এরকম হওয়ার কথা ছিল না, তার মানে কি দুইটা কলাম নিয়ে আসে, এটা হবে শুধুমাত্র বিআর আর কল স্প্যান 2, সহজ পারবি। দেখি পরের টেবিলটা কি বলেছে বাচ্চারা, পরের টেবিলটা কি বলেছে, পরের টেবিলটা একদম সহজ। দেখ এখানে শুধুমাত্র 77 যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কি আছে ইয়েলো, তাহলে একটা পার্টিকুলার ডাটার ব্যাকগ্রাউন্ড ইয়েলো আছে না, তাহলে কি করবি যেই রোতে আছে ওই রোতে গেলাম, যেই ডাটার ব্যাকগ্রাউন্ড আছে ওই ডাটার ব্যাকগ্রাউন্ডে যে লিখে দিতে হবে বিজি কালার, শোন কি দেওয়া আছে ইয়েলো, বাকিগুলা সেম, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। এইখানে এটা এদিক হওয়ার কথা ছিল, এটা এদিক হওয়ার কথা ছিল, এটা এমটি ফিল্ড মানে ক্লোজিং বিআর, কিন্তু সে একাই কয়টা রো নিয়ে আছে, 1 2 3টা রো নিয়ে আছে, পারা যাবে পারা যাবে। বিজনেস একাই কয়টা রো নিয়ে আছে, 2টা রো নিয়ে আছে, পারা যাবে যাবে। 377 একাই কয়টা কলাম নিয়ে আছে, 1টা 2টা 1 2 3টা নিয়ে আছে, পারা যাবে পারা যাবে। এই ফটো একাই কয়টা রো নিয়ে আছে, এটা চলে যাবে এটা চলে যাবে এটা চলে যাবে এটা চলে যাবে এটা যাবে এটা যাবে, সো 1 2 3 4 5 6 7, এই ছবিটা একাই 7টা রো স্প্যান নিয়ে আছে। নিজেরা করার চেষ্টা কর, এতক্ষণ পর্যন্ত যা যা বকলাম ওই রিলেটেড, একদম সেম টু সেম ওই রিলেটেড কর, চেষ্টা কর বাবারা, একটু মাথা খাটা, ঠিক আছে। আচ্ছা দেখি আর কি টেবিল আছে আমাদের, এই তো কি দেওয়া আছে XY শোরুম, ক্যাপশন ট্যাগ, বেস্ট সেলিং কার, এটা কি করবি হেডিং দিয়ে দিবি, ব্র্যান্ড অফ কার্স, টেবিল ডাটা, পিকচার টেবিল ডাটা,
এখানে কতগুলা কি আছে, আনঅর্ডার লিস্ট আছে, পারা যাবে না? এই রো, এটা একটা রো, এটা একটা রো, এই রো, তাহলে এই রো এর কাজ কি হবে? এই যে রোতে গেলাম, রোতে যাওয়ার পরে যে ডেটাগুলো আছে দিলাম, বা ডেটাগুলো দেখছে আনঅর্ডার লিস্ট, সো ইউএল, এটা টাইপ কি দেওয়া আছে? ইউএল এর টাইপ হচ্ছে দেওয়া আছে ডিস্ক, এই যে ডিস্ক দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর কয়টা লিস্ট আছে? তিনটা। একটা লিস্টে যা যা লেখা আছে লিখলাম, লিস্ট ক্লোজ করে দিলাম। আর একটা লিস্ট যা আছে লিখলাম, লিস্ট ক্লোজ করে দিলাম। আর একটা লিস্ট যা আছে লিখলাম, লিস্ট ক্লোজ করে দিলাম। সহজ না? এতটুকুর কাজ শেষ। তারপরে কি করব? টিডি ক্লোজ করে দিলাম। তারপরে শেষ। পরবর্তীতে কি দেওয়া আছে? কারের একটা ছবি দেওয়া আছে, তাহলে ওই রোতেই পরবর্তী ডাটা একটা ইমেজ, সো IMGSRC, তারপরে ছবি দিলাম, বাস খেলা শেষ। তারপরে টিডি ক্লোজ করে দিলাম, তারপরে টিআর ক্লোজ করে দিলাম। বুঝতে পেরেছিস? তারপর লাস্টে যে টিআরটা কি? এই ডাটাটা কয়টা কলাম নিয়ে আছে? 2টা কলাম নিয়ে আছে। শেষ। পারবি তো না ইনশাল্লাহ। টেবিলের 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম। ভিডিওটা ভালো মতন দেখ বাবারা, টেনে টেনে আবার দেখ, মনোযোগ সহকারে দেখ। টেবিল রিলেটেড যা আসে, যে বোর্ডে আসে, যেভাবে আসে, পারবি ইনশাল্লাহ। আত্মবিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? তো এই তো বাচ্চারা, চ্যাপ্টার 4 আমি শুধুমাত্র HTML কোড রিলেটেড যা যা আলোচনা করলাম, ঠান্ডা মাথায় রিকোয়েস্ট করছি আবার ভিডিওটা দেখ। এখন না ভালো লাগলে, যখন ভালো লাগবে তখন দেখ। এত বড় ভিডিও একবারে যদি ভালো না লাগে, কেটে কেটে দেখ। তোদের জন্যই কষ্ট করা বাবা, একটু দেখ বাবা। আর তো মাত্র সময় আছে 2টা মাস, এখন পর্যন্ত কবে পড়বি? চ্যাপ্টার 4 অনেক সহজ, একটা সৃজনশীল আসবেই, 3-4টা MCQ আসবেই। একটু করি না আমরা, সমস্যা কি? দেখ না, একই জিনিস বারবার করছি না। এই চ্যাপ্টারটা সুন্দরভাবে তোরা বোঝার চেষ্টা কর, ঠিক আছে? তো যাই হোক, আজকে চ্যাপ্টার 4 আমরা HTML নিয়ে আলোচনা শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, কোনো একটা চ্যাপ্টারের ওয়ান শট নিয়ে। ভালো থাক, সুস্থ থাক। আসসালামু আলাইকুম।